এই স্বাস্থ্য ব্যবস্থায় জুনিয়র ডাক্তারদের ভূমিকা। যে তোমার শরীর খারাপ করতে পারে না, তোমার খিদে পাবে না, তোমার ঘুম আসবে না, তোমার কিছু হবে না, কারণ তুমি ডাক্তার হতে এসেছো। সবার আগে অ্যান্টিবায়োটিককে একটু সহজে বুঝি তোমার থেকে। এই অ্যান্টিবায়োটিক মুড়ি বা মুরকি নয় যে আমার যখন ইচ্ছে হবে কৌতুক খুললাম খেয়ে নিলাম। আমাদের ম্যাক্সিমাম শুটিং সেটে কোনো ডাক্তার থাকে না। হ্যাঁ, তো এরকম কখনো হয়েছে শুটিং ফ্লোরে কি অসুস্থ হয়ে গেছে, তুমি ট্রিটমেন্ট করেছো? কর্ণসুমনের গুপ্তধন শুটিং করেছিলাম ধ্রুবতার, সেটা শুটিং হয়েছিল পুরুলিয়া। মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে শুটিং করে আসার পর আমার একটা খাতা ছিল, আমি আফটার ডিনার ওই খাতা নিয়ে প্রত্যেকের ঘরে যেতাম, এই পেশেন্ট ভালো আছো, মানে আমাকে আবিরদা লিটারেলি বলতো তুমি তো এখানে একটা হসপিটাল খুলে ফেলেছো লিটারেলি। মানে আমি দেখছি এডিরা দাঁড়াতে দাঁড়াতে পড়ে যাচ্ছে। সেকেন্ড ইয়ার এমবিবিএস এর একটা কোর্স সাবজেক্ট হচ্ছে মাইক্রোবায়োলজি, তো হঠাৎ করে এর প্রেমে পড়ে গেলে কি করে? চান্স পেয়েছি, পড়েছি, আলাদা কোনো প্রেম বা প্রীতি ওরকম কিছু নেই। তো এই যে গরম পড়েছে, এই সময় কি কি ইনফেকশাস ডিজিজ হয়? এটা যে কোনো সময় হতে পারে, তবে হ্যাঁ শীতকালে একটু কম হয়, তার কারণ ম্যাক্সিমাম যে ব্যাকটেরিয়া তাদের গ্রোথ এই 35, 36, 37 ডিগ্রি সেলসিয়াসে মোটামুটি অ্যাডিকুয়েট হয়। যখন একজন পেশেন্ট হসপিটালে ভর্তি রয়েছে তখন কি এরকম অ্যান্টিবায়োটিক ভুলভাল ইউজেজ হয়? একটা খুব বিশাল জিনিস আছে যেটা আমরা সকলেই শুনি প্রায়, সেটা হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। কখনো এরকম হয়েছে বুম্বাদা তোমায় ফোন করে বলেছে কিঞ্জল আমার পেট খারাপ হয়েছে, একটা ওষুধ বলে দে? আমি মোটামুটি এখনো পর্যন্ত এমন কোনো কাজ করিনি যেখানে আমাকে ডাক্তারি করতে হয়নি। একটু যদি আমরা একটু উন্নত দেশের দিকে যাই, তারা জ্বর বা এরকম সর্দি কাশি হলে তারা কিছুতেই অ্যান্টিবায়োটিক প্রথমে প্রেসক্রাইব করেন না। ঢুকেতে গেলেই দেখতে পাবো। একদম আমাদের দেশের এই যে এই প্র্যাকটিসটা কি খুব দরকার? অবভিয়াসলি দরকার, তার কারণ হচ্ছে আমরা আমরা জানি না যে এই যে জ্বর যেটা হয়, যেটাকে বলা হয় সিজনাল ফ্লু, সেটার ম্যাক্সিমাম কারণই হচ্ছে কিন্তু ভাইরাস, যার নাম হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। আমি আবার অনেককে দেখেছি তারা ডাক্তারের কাছে গিয়ে ওষুধ লিখে দেওয়ার স্যাটিসফাইড হয় না, কারণ আচ্ছা এই অ্যান্টিবায়োটিক লিখলো, তাহলে আমি ডাক্তারবাবুকে দেখালাম কেন? যে ডাক্তারের কাছে আপনারা যাচ্ছেন তাকে একটু ভরসা করুন যে তারা কিন্তু কখনো আপনার ক্ষতি চাইবে না। তোমার কিছু এই ঝড়ঝাপটার গল্প শুনি না? যখন কোভিডের সেকেন্ড ওয়েভটা আসে আর কি, তো একদিন সন্ধ্যাবেলা আমাকে যিশুদা ফোন করে, আমাকে বলে যে শোনো না, মানে এরকমভাবে তো এত কিছু হচ্ছে, আমরা কি কিছু করতে পারি না মানুষের জন্য? একদম এক রাতের ফোনে তারপরের দিন গিয়ে সেখানে আমরা একটা প্রায় 20 বেডের একটা মিনি হসপিটাল আমরা তৈরি করেছিলাম। তো এই যে যখন তুমি শ্যুট করো তোমাকে কি ভ্যানিটি ভ্যান দেওয়া হয় নাকি অ্যাম্বুলেন্স? আমি কিছুই প্রেফার করি না, আমার শুধু প্রয়োজন হয় একটু শান্তশিষ্ট জায়গা। টিউবারক্লোসিস নিয়ে একটু শুনতে চাই। টিউবারকুলোসিস এখনো কিন্তু ভারতবর্ষের কাছে একটা অভিশাপ। অনেক বাঙালিকেই দেখেছি কোনো সময় হয়তো কোনো ডাক্তারবাবু প্রেসক্রাইব করেছিল, গ্যাস হচ্ছিল বলে একটা গ্যাসের ওষুধ খেত, তারপর দেখেছি সেটা তার একটা অভ্যাসে পরিণত হয়েছে, সকালে উঠে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিই। যেটা হয় গ্যাসের ওষুধ খেলে যেটা আমাদের শরীরে হয়, ভিটামিন ডেফিসিয়েন্সি হয়, ঠিক আছে, যেটা আমাদের মানে খুব ক্ষতি করে। আজকে কিঞ্জলকে পেয়েছি, সেই জন্য কিঞ্জলকে আজকে আমরা একটু এসআইআর নিয়ে একটু আলোচনা করব। এই না না এই সময় এরকম না না এসআইআর নিয়ে আলোচনা করবই। বাজারে কেন কন্ট্রোভার্সিতে জড়াবে? না না আমার নাম কেন উঠেছে। হ্যাঁ কিঞ্জল এসছে? উঠেছে? আমার নাম উঠেছে। ও আচ্ছা, ও নাম উঠেছে? আমার উঠেছে। আমি কি আমার দিয়ে থাকি? Injection. হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। ওয়েলকাম টু ইনজেকশন পডকাস্ট। আর আমাদের একটুখানি নতুন নতুন লাগছে না? হ্যাঁ, আমরা একটু হলুদ ছেড়ে সাদা পড়েছি, আমরা বিভিন্ন এবার রং বেরঙের বিষয়ে চলে যাব। এবং আজকে পেয়েছি একজন মানুষকে যার নানান রকম রং। এক ধারে উনি দারুণ একজন অভিনেতা, অন্যদিকে উনি একজন দারুণ ডাক্তার। এবং আজকে ইয়ার কি ফাজলামো বন্ধ। কেন? আজকে আমরা শুধু আলোচনা করব ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস নিয়ে, কারণ আজকে আমাদের সাথে আছে ডক্টর কিঞ্জল নন্দু। কিঞ্জলকে আপনারা অন্যান্য পডকাস্টেও শুনেছেন, তার অভিনয় জীবনকেই সবসময় গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু ডাক্তার হিসেবে কিঞ্জল নন্দ কেমন, হ্যাঁ কি করছে এবং ওর সাবজেক্ট কি, সেইগুলো নিয়ে আমরা জানবো। আজকে অভিনয় সত্তাটাকে আমরা একটু সেকেন্ডারি রাখবো। একদম। আজকে আমরা দেখব মাইক্রোবায়োলজিস্ট ডক্টর কিঞ্জল নন্দকে। রাইট, কিঞ্জল ওয়েলকাম নমস্কার। ইনজেকশন পডকাস্টে। বহুদিন ধরে আমাদের কথা হচ্ছে কবে তুমি আসবে, কবে তুমি আসবে। প্রথমে আমি তোমাদেরকে ধন্যবাদ দিতে চাই, তোমরা যে এই যে অপ্রকাশিত হিরোদেরকে নিয়ে কাজ করো, মানে এটা খুব, মানে এই যে বললে না পডকাস্টে সবসময়
বিভিন্ন ধরনের যারা বাইরের অভিনেতা বা অভিনেত্রী বা আরো যারা যারা, কিন্তু যে ডাক্তার যারা অ্যাকচুয়ালি মানে মেঘের আড়ালে থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে বা চেষ্টা করে মানুষকে সারিয়ে দেওয়ার, তাদেরকে নিয়ে যে এই যে তোমাদের মানে একটা অনুষ্ঠান, এটা খুবই মানে প্রশংসাযোগ্য এবং তার জন্য তোমাদের ধন্যবাদ। তো শুরুতেই এই যে একটা কঠিন শব্দ সবাই শুনলো না, মাইক্রোবায়োলজি, এই মাইক্রোবায়োলজি কি একটু যদি তুমি সহজে বোঝাও। এটা খুব ভাস্ট জিনিস, আমি অতটাও জানি না, কিন্তু আমাদের যেটুকু কাজ সেটা হচ্ছে ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ। আমি এখনো পড়াশোনা করছি এবং সেখানে বিভিন্ন ধরনের যে ইনফেকশন হয়, ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল, প্যারাসাইটিক, তো সেইগুলো নিয়েই মূলত কাজ হয়। এবং কাজ হওয়া মানে তো এরকম নয় যে আমি কাজ করে যাব, তার মানে কাজটা হয় এই জন্যই যাতে মানুষকে সারানো যায়, মানুষকে সুস্থ করা যায়, তাদের কারণে যে সমস্ত অসুখ আমাদের শরীরে বাসা বাঁধে সেইগুলো যাতে নিরাময় হয়, সেই কাজটাই আমরা করি। সেকেন্ড ইয়ার এমবিবিএস এর একটা কোর্স সাবজেক্ট হচ্ছে মাইক্রোবায়োলজি, তো হঠাৎ করে এর প্রেমে পড়ে গেলে কি করে? না, এরকম মানে প্রেমে পড়ার বিষয়টা সেরকম নয়। আমি আগে টাটা ক্যান্সারে কাজ করতাম, তো সেখানে ক্রিটিক্যাল কেয়ারে কাজ করতাম, তো সেখানে দেখতাম যে মাইক্রোবায়োলজির যারা ডাক্তার, ইনফেকশাস ডিজিজের যারা ডাক্তার, তাদের একটা বিশাল ভূমিকা পালন করতেন তারা। এবং আমি দেখেছি বিভিন্ন সময় এই অ্যান্টিবায়োটিক যে জিনিস, এই অ্যান্টিবায়োটিক আপগ্রেডেশন অ্যান্ড ডাউন রেগুলেশন, এই দুটো ওনারা এমনভাবে করতেন তাতে পেশেন্টের একটা হিউজ ইম্প্যাক্ট পড়তো আর কি, এবং তাতে অনেক পেশেন্ট মানে যেগুলো বেরোনোর কথা নয় সেগুলোও বেরিয়ে যেত। তো এই জিনিসটা আমাকে ভালো লাগতো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে চান্স পেয়েছি, পড়েছি, আলাদা কোনো প্রেম বা প্রীতি ওরকম কিছু নেই। তো হ্যাঁ, ভালো লাগা অবভিয়াসলি আছে, সেটা ডাক্তারির প্রত্যেকটা বিষয়তেই, যে কোনো ডাক্তারেরই তার প্রত্যেকটা বিষয়তেই ভালো লাগা থাকে, তাই জন্যই সে ডাক্তারি হয়েছে এবং ডাক্তারি পাশ করে। এই যে তুমি অ্যান্টিবায়োটিকের কথা বললে, আমরা সবাই অ্যান্টিবায়োটিক খেয়েছি কখনো না কখনো, ম্যাক্সিমাম লোক ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক নিয়ে নেয় 3 দিনের বেশি জ্বর হলে, হ্যাঁ, সেলফ প্রেসক্রিপশন। সবার আগে অ্যান্টিবায়োটিককে একটু সহজে বুঝি তোমার থেকে। অ্যান্টিবায়োটিক মানে অ্যাকচুয়ালি কথাটা অ্যান্টিবায়োটিক হওয়া উচিত নয়, অ্যাকচুয়ালি কথাটা হওয়া উচিত অ্যান্টিমাইক্রোবিয়াল। এই অ্যান্টিমাইক্রোবিয়ালের মধ্যেই পড়া হচ্ছে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল, এই সমস্ত কিছু, ঠিক আছে, অ্যান্টিপ্রোটোজোয়া বা প্যারাসাইটিক ড্রাগ। এইগুলো তৈরি হয় তার কারণ এইগুলো বিভিন্ন ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে মারে, সিম্পল হত্যা করে। এবারে এর মধ্যেও দুটো ভাগ আছে, একটা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক বলে একটা টার্ম আছে, আর একটা টার্ম আছে ব্যাকটেরিওসিডাল। এই ব্যাকটেরিওস্ট্যাটিক আর ব্যাকটেরিওসিডাল মানে হচ্ছে, ব্যাকটেরিওস্ট্যাটিক হচ্ছে তোমার বডিতে যে ইনফেকশনটা থাকবে সেই ইনফেকশনটার গ্রোথটাকে বন্ধ করে দেবে, ঠিক আছে, গ্রোথটাকে বন্ধ করবে, গ্রোথটাকে প্রিভেন্ট করবে। কিন্তু ব্যাকটেরিওসিডাল হচ্ছে ওই ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলবে। এই দু ধরনের অ্যান্টিবায়োটিক আমরা দেখতে পাই আর কি। তাই এই জন্য অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিভাইরাল এই জিনিসটা জানা কিছুটা সহজ উপায় আমার মনে হয় প্রত্যেকটা মানুষের উচিত। মানে পুরোটা জানতে গেলে তাকে ডাক্তারই পড়তে হবে, কিন্তু অ্যাটলিস্ট এই কনসেপ্টটা রাখা উচিত যে এই অ্যান্টিবায়োটিক মুড়ি বা মুরকি নয় যে আমার যখন ইচ্ছে হবে কৌটো খুললাম খেয়ে নিলাম, সেটা হওয়া বাঞ্ছনীয় নয়। এই যে সায়ন আর একটা জিনিসও বললো যে এই যে অ্যান্টিবায়োটিকের এই যে ডোসেজ, মানে 3টে করে 5 দিন খাবেন, 2টো করে 5 দিন খাবেন, 1টা করে 5 দিন খাবেন, তো এটা নিশ্চয়ই কোনো একটা মানে আছে। একদমই তাই। এর মানেটা হচ্ছে যে এবারে অ্যান্টিবায়োটিকের কিছু কিছু ডোজেস সেগুলো নির্ধারণ হয়, সেগুলো তাদের ফার্মাকোকাইনেটিক্স যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে যে মানে কোনো একটা ড্রাগ, এনি ড্রাগ আমার বডিতে গেলে সে কিভাবে কাজ করে। ধরুন আমি একটা খাবার খাই, খাবারটা আমার মুখ দিয়ে গিয়ে ইসোফেগাস দিয়ে স্টমাকে যায়, সেখান থেকে অ্যাবজর্পশন হয়, মিউকোজাল অ্যাবজর্পশন হয়, এবং সেখান থেকে ব্লাড থ্রু দ্য সিস্টেমিক সার্কুলেশন আইদার লিভারে যায়, সেখানে মেটাবলিজম হয়। সেই মেটাবলিজম হওয়ার পর সেই যে জিনিসটা, যেটা মেইন জিনিস, সেটাও ব্লাডের থ্রু দিয়ে টিস্যুতে যায়, তারা কাজ করে। এটা হচ্ছে মুদ্রা কথা আর কি, মানে এবং যেটা আমার মেটাবলিজম হচ্ছে না সেটা বেরিয়ে যায়, এবং এটা কিছু কিছু লিভারের থ্রু দিয়ে হয়, কিছু কিছু কিডনির থ্রু দিয়ে হয়, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে অ্যান্টিবায়োটিক, তার একটা ডোজেজ নির্ধারণ করা হয়, প্রত্যেকের আলাদা আলাদা একটা ডোজ আছে, যেমন অ্যাজিথ্রোমাইসিন 500 ওডি ফর 3 days or 5 days। এবারে এই যে টার্মটা ডেজগুলো লেখা থাকে তার কারণ হচ্ছে
ব্যাকটেরিয়ার একটা গ্রোথ কার্ভ থাকে, সেই গ্রোথ কার্ভের একটা ডিউরেশন থাকে, সেই ডিউরেশনটাকে কমপ্লিট করাটাই হচ্ছে একটা অ্যান্টিবায়োটিকের কাজ। এবার ধরো আমি এমন একটা সময় অ্যান্টিবায়োটিকটা বন্ধ করে দিলাম যেখানে আমার ওই পুরো জিনিসটা কভার হলো না, তার ফলে কি হলো, আমার পুরো জিনিসটা কিন্তু এলিমিনেট হলো না, বডিতে থেকে গেল। এই থেকে যাওয়ার ফলে কি হয়, এই ব্যাকটেরিয়াগুলোর মিউটেশন হয়। এবার এই যে অ্যান্টিবায়োটিক, এইগুলো কিভাবে কাজ করে, এগুলো তো ব্যাকটেরিয়াকে বা ভাইরাসকে মারে। তো এই অ্যান্টিবায়োটিকের মধ্যে যদি দেখি আমি, তাহলে এদের, এবার ব্যাকটেরিয়া মানে কি, একটা সেল, তার সেল মেমব্রেন থাকবে, তার বেড়ে ওঠার জন্য প্রোটিন লাগবে। তাহলে এই অ্যান্টিবায়োটিকগুলো এইভাবেই তৈরি হয়, কোনোটা সেই ব্যাকটেরিয়ার সেল মেমব্রেনটাকে মারছে, সেল ওয়াল যেটা তৈরি হয় ব্যাকটেরিয়ার, সেল ওয়ালটার সিনথেসিসটাকে বাধা দিচ্ছে, বা যে প্রোটিন আমরা জানি যে রাইবোজোম 30S 50S, এই যে রাইবোজোম বা প্রোটিন সিনথেসিসটাকে ওরা বাধা দিচ্ছে। তাহলে এইভাবেই পুরো অ্যান্টিবায়োটিকের ডিভিশনগুলো তৈরি আছে। মানে আমি আর ডিটেলসে যাচ্ছি না, কারণ সেগুলো বলতে গেলে আরো অনেক একদম খুব সুন্দরভাবে বলতে ডাক্তারবাবু বললেন, কিন্তু এখানে একটা কথা, সেটা হচ্ছে হলো, ধরুন ডাক্তারবাবু দিল যে দিনে 3টে করে 5 দিন খাবেন, পেশেন্ট বাইরে গিয়ে বলো ডাক্তারবাবু দিয়ে দিনে 3টে করে 5 দিন, এ নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে ডাক্তারের, আমি ওটা 1টা করে 5 দিন খাবো। ওষুধের দোকানে গেল, ওষুধের দোকানে গিয়ে 5টা নিয়ে নিল অ্যান্টিবায়োটিক, দিয়ে সে প্রতিদিন 1টা করে খেলো। অথবা সে দেখলো 5 দিনটা বাড়াবাড়ি হয়ে যায়, 2 দিনেই তো আমার মোটামুটি সেরে যাচ্ছে, তো আমি 2 দিন খাবো আর 3 দিন খাবো না। তো এই যে জিনিসটা, এটা কতটা সাংঘাতিক। এই যে 3টে করে দেওয়া বা আমি একটা করে খাচ্ছি, আর প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের একটা কি বলবো প্লাজমা কনসেন্ট্রেশন হয়, যে প্লাজমা কনসেন্ট্রেশনে গেলে তারা কাজ করতে শুরু করে। তাহলে সেইটাকে অ্যাচিভ করতে গেলে আমাকে সেই পরিমাণই ডোজ দিতে হবে। ধরো তুমি দৌড়চ্ছ, তোমার কাজ দৌড়ানো, তুমি কি শুধু দৌড়তে পারবে? শুধু তো সারাদিন তুমি যদি দৌড়ে যাও, তাহলে তুমি একটা সময় গিয়ে ফ্যাটিক হয়ে মারা যাবে। তার জন্য তোমাকে কি খেতে হবে? জল খেতে হবে বা কিছু খাবার খেতে হবে। তেমনি অ্যান্টিবায়োটিকটাকে আমার কাজ করানোর জন্য তার একটা অ্যাডিকুয়েট কনসেন্ট্রেশন আমার প্লাজমা বা সিরামে আমার অ্যাভেলেবল করা প্রয়োজন। তার জন্যই কিন্তু ওই ডোজগুলোকে ভাগ করে দেওয়া থাকে। যে টাইমে হাফ লাইফ রিচ করে সেই টাইমটাকে ভেবেই ওই ডোজগুলোকে করা থাকে। তাহলে সেই জায়গায় যদি আমি ডোজেসটাকে অ্যাডিকুয়েটলি মনিটর না করি বা ইনটেক না করি, তাহলে যে উদ্দেশ্যে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে না। তার ফলে কি হচ্ছে, ইনঅ্যাডিকুয়েট প্রিভেনশন অর এলিমিনেশন অফ দ্য ব্যাকটেরিয়া হচ্ছে। তার ফলে যেটা হচ্ছে, এবার তোমার আমি দ্বিতীয় প্রশ্নে আসছি, সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়ার কি বলবো, মানে ব্যাকটেরিয়া থেকে যাচ্ছে, ব্যাকটেরিয়ার মিউটেশন হচ্ছে, সে আরো অনেক রকম জিনিস পাচ্ছে, তার ফলে কি হচ্ছে, রেজিস্ট্যান্স হচ্ছে। এটা খুব সুন্দর, আমি একটা খুব সহজ উদাহরণ দিই, মানে এটা আমরা প্রত্যেকেই মানে জানি আর কি, অ্যামক্সিসিলিন। অ্যামক্সিসিলিন একটা ওষুধ এবং মোটামুটি আমরা সবাই জানি। এখন একটা ওষুধ বেরিয়েছে যেটা আমরা প্রায় মোটামুটি একটু সর্দি কাশি হলে খাই, সেটা হচ্ছে অ্যামক্সিক্ল্যাভ। তার সাথে কি থাকে, অ্যামক্সিসিলিন প্লাস ক্ল্যাভিউলোনিক অ্যাসিড। এই ক্ল্যাভিউলোনিক অ্যাসিডটাকে নতুন করে অ্যাড করার কি মানে হলো? তার কারণ হচ্ছে এই অ্যামক্সিসিলিন ড্রাগটা হচ্ছে বিটা ল্যাকটাম একটা গ্রুপের ড্রাগ, যেটা গ্রাম নেগেটিভ এবং গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে কভার করে। কিন্তু দেখা গেছে এই কিছু কিছু মানুষের মানে বদান্যতায় এই জিনিসটা, এরা একটা, এই যে ব্যাকটেরিয়াকে এরা অ্যাটাক করতে চায়, সেই ব্যাকটেরিয়া এক ধরনের এনজাইম প্রডিউস করে, তার নাম হচ্ছে বিটা ল্যাকটামেজ। এই বিটা ল্যাকটামেজ কি করছে, যে বিটা ল্যাকটামেজ হচ্ছে এই বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিককে বলছে তুই আমার কাছে আসবি না ভাই, আমার তোকে প্রয়োজন নেই, আমি নিজেকে বাঁচিয়ে নিয়েছি। তার ফলে কি হচ্ছে, এই বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক আর ওই ব্যাকটেরিয়াটাকে মারতে পারছে না। তাহলে এই ব্যাকটেরিয়াটাকে আমাকে মারতে গেলে কি করতে হয়েছে, বিটা ল্যাকটামেজ ইনহিবিটর বলে একটা জিনিস, সেটা আবার আবিষ্কার হয়েছে এবং সেইটাকে কম্বাইন করে ড্রাগটা আমরা দিই এখন অ্যামক্সিক্ল্যাভ। একদম, আচ্ছা, এইটাই হচ্ছে ব্যাপার। এবার এরকম বিভিন্ন রকম ড্রাগ আছে আর কি, যেগুলো মানে মেকানিজম আর কি। যেমন আমি বলছি, এটা তো গেল আমাদের খুব মানে আউটডোর বেসিস প্র্যাকটিস আর কি। ইনডোরেও এরকম অনেক রকম দেখা যায় যে রেজিস্ট্যান্স, যেটা হয় কি, মানে প্রায়শই আমরা দেখতে পাই আইসিইউতে যদি পেশেন্ট
অ্যাডমিট হয়, ডাক্তারবাবু কোনো কিছু না করেই ফার্স্টে বললো এই চলো মেরোপেনাম দিয়ে দাও। ঠিক। আমরা মানে যারা একটু মেডিকেল জগতের সাথে পরিচিত আছি তারা প্রত্যেকেই জানি আর কি। এবার এই মেরোপেনাম দেওয়ার ফলে কি হচ্ছে, এইটা হচ্ছে কার্বাপেনাম গ্রুপের একটা ড্রাগ। এই কার্বাপেনামও এক ধরনের মানে যে ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে, মেনলি গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়া, সিউডোমোনাস, অ্যাসিনোটোব্যাক্টার, এইগুলোকে ওরা অ্যাটাক করে আর কি। তো এরা কি করছে, কার্বাপেনামেজ বলে একটা এনজাইম নিজে থেকে আবার প্রডিউস করে নিচ্ছে, দিয়ে বলছে ভাই আমার চারিদিকে আমি কার্বাপেনামেজ লাগিয়ে নিয়েছি, আর তুমি যত আসবে আসো, আমার কিচ্ছু তুমি করতে পারবে না, আমি বেঁচেই থাকবো। তো এই কার্বাপেনামেজ যারা প্রডিউস করে তাদের জন্য আবার একটা নতুন ধরনের রিসার্চের থ্রু দিয়ে কিছু কিছু হসপিটালে করা হয়, কার্বাপেনামেজ টেস্ট করা হয়, যে কি কি কার্বাপেনামেজ, অক্সাফর্টিড আছে, মেটালোবিটা প্রোটিনেজ আছে, কেপিসি আছে, তো এইগুলোকে টেস্ট করা হয়। তো সেইটা যদি পায় সেই রকম অনুযায়ী তার ট্রিটমেন্ট হয়, তার আবার হায়ার অ্যান্টিবায়োটিক হয়। তার মানে এই এত আলোচনাগুলো করছি তার কারণ হচ্ছে যে আমরা যদি একটু বেছে একটু পরীক্ষা নিরীক্ষা করে অ্যান্টিবায়োটিক গুলো দিতে একদম। পারি, তাহলে আমার মনে হয় এই জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি। এই যে বললেন যে ব্যাকটেরিয়াটা থেকে গেল, যারা মরলো না, যারা মিউটেট করলো, মানে কিরকম একটা ছোট্ট উদাহরণ দিই, ডাক্তারবাবুরই সাবজেক্ট তাও একটু বলছি। মানে ধরুন এটা একটা ব্যাকটেরিয়া, ঠিক আছে, আর এইটা হচ্ছে হলো ওই অ্যান্টিবায়োটিকের একটা মলিকিউল। তাহলে এই ব্যাকটেরিয়াটাকে মারার জন্য ওর যে রিসেপ্টার সাইট, সেটা এই অ্যান্টিবায়োটিকটা গিয়ে এরকম লাগলে তবে গিয়ে এই ব্যাকটেরিয়াটা মরে যাবে। এবার আপনি এটাকে ছেড়ে রেখেছেন, এবার এ দেখলো আরে এ তো সবাইকে এরকম করে মারছে, আমাকে তো চেঞ্জ হতে হবে। তখন এ কি করলো, এই জিনিসটাকে এরকম করে দিল। তাহলে কি হবে, এই যে অ্যান্টিবায়োটিকটা এ খুঁজে যাচ্ছে কিন্তু এখানে ঢুকতে পারছে না, শুধুমাত্র এইটুকু চেঞ্জের জন্য। তখন কিন্তু রেজিস্ট্যান্ট হবে, আর তখন কিন্তু মহা বিপদে পড়বেন আপনি। তাহলে বুঝতে পারলেন এখানে একটা ঝামেলা তৈরি হলো। তো কিভাবে বুঝতে পারবো আমরা যে আমার একটা সঠিক অ্যান্টিবায়োটিকের দরকার আছে? তার জন্য না মানে ওইটা দেওয়ার আগে কিছু কিছু জিনিস করা হয় ডাক্তারিতে। তো আসুন ডাক্তারবাবুর কাছ থেকে সেটা জেনে নিই যে ওই অ্যান্টিবায়োটিক বা রোগ হওয়ার পরে কি কি জিনিস দেখে ডাক্তাররা ডিসাইড করে হ্যাঁ এই অ্যান্টিবায়োটিক এই রোগটার জন্য দেবো। এইখানে কয়েকটা জিনিস একটু বলা খুব প্রয়োজন। সেটা হচ্ছে যে মানুষজন এখন অনেক বেশি ওয়াকিবহল বিকজ অফ গুগল। আমরা মোটামুটি প্রত্যেকটা জিনিস যদি গুগল করি আমরা জানতে পারি, কিন্তু মুশকিলটা হচ্ছে অন্য জায়গায়। ধরুন আমি খুব সিম্পল ওয়েতে বলছি, মানে আমার কাছে কিছুদিন আগে আমার একটা বন্ধুই ফোন করেছিল আর কি, যে আমার খুব হেডেক হচ্ছে। এবার হেডেক তো অনেক কারণেই হয়, একদম। এবার ও আমাকে ডাইরেক্টলি বলেনি আমার হেডেক হচ্ছে, ও আমাকে ফোন করে বলল আমার কথা না ব্রেন টিউমার হয়েছে। আমি বললাম কেন, তোর কি মনে হচ্ছে? বলছে না আমার এমন একটা প্যাটার্নে হেডেক হচ্ছে, আমি গুগলে সার্চ করলাম তো ফার্স্ট পয়েন্টেই দিয়েছে ব্রেন টিউমার। বললাম আচ্ছা, তাহলে তুই একটা সিটি স্ক্যান বা এমআরআই করিয়ে নে। ধরুন আমার দুদিন ধরে জ্বর, এবার ইনফেকশন, এই যে একটা টার্ম ইনফেকশনের 3টে পয়েন্ট হয়। মানে আমি যদি খুব সাধারণভাবে বলি, আমি 3টে পয়েন্ট দেখে বুঝতে পারবো যে আমার শরীরে ইনফেকশন হয়েছে। 3টে পয়েন্ট কি? একটা হচ্ছে টেম্পারেচারটা মোটামুটি সাধারণ মানুষ বুঝতে পারবে যে আমার জ্বর আসছে, ঠিক 100-র উপরে জ্বর আসছে, বা 99, মানে এবার অনেক রকম হয়, লো গ্রেড ফিভার, মাইল্ড ফিভার, সিভিয়ার মানে ফিভার, হাই গ্রেড ফিভার। সেখানে দাঁড়িয়ে একটা হচ্ছে ফিভার, 2 নম্বর হচ্ছে ট্যাকিকার্ডিয়া মিনস আমাদের যে হার্ট রেট, আমাদের মিনিমাম হার্ট রেট থাকে হচ্ছে স্বাভাবিক 60 to 80, আর বাচ্চাদের ক্ষেত্রে মোর দ্যান 120 to 135। তো আমার যদি হার্ট রেট অ্যাডাল্ট পার্সনদের কখনো মোর দ্যান 100 বা 110 হয়ে যায়, তাহলে আমাকে কিন্তু ভাবতে হবে যে সামথিং ইজ দেয়ার। এবার এই ট্যাকিকার্ডিয়া অনেক কারণে হতে পারে। ধরুন আমি স্ট্রেসে আছি, আমি অ্যাংজাইটিতে আছি, আমার ট্যাকিকার্ডিয়া হতে পারে, তখন দেখতে হবে আমার টেম্পারেচার আসছে কিনা। আর একটা পয়েন্ট হচ্ছে ব্লাড প্রেশার, হাইপোটেনশন বল, প্রেশার ফল করছে, এইগুলো দিয়ে আমরা বুঝতে পারবো যে আমার ইনফেকশন হচ্ছে। সাধারণ মানুষ মূলত জ্বর হলেই আমরা ডাক্তারের কাছে যাই। সাধারণ মানুষের তো এত জানার কথাও নয়, কারণ তারা অনেকেই ডাক্তারি বিষয়ে অনেকে চর্চা করেন, অনেকে চর্চা করেন না। তাহলে এবারে যখন একজনের কাছে যাচ্ছে,
তখন সেই ডাক্তার তাকে কিছু টেস্ট করতে দেবে। আমি এটা আউটডোরের কথা বলছি। ওর লাংসে কাশি হচ্ছে, কফ হচ্ছে, আইডিয়ালি একটা স্পুটাম পরীক্ষা করা দরকার। ইউরিনে ইনফেকশন হচ্ছে। এবারে ইউরিনের ইনফেকশন খুব চলতি কথায় কিভাবে আমরা বুঝবো, মানে অনেকেই এটাকে ভাবে যে পেট গরম। চলতি কথায় বাড়িতে দেখবেন অনেকেই বলে তলপেটটা খুব ব্যথা করছে, মা বাবা ও তোর পেট গরম, জল টল কম খেয়েছিস বোধহয়, পেট গরম হয়েছে, একটু ডাবের জল খেয়ে নে। এটা আর কিছুই না, এটা বেসিক্যালি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। যত আমি জল খাবো তত আমার যে ইউরেথ্রাল সাইডে যে কলোনাইজেশন হয় ব্যাকটেরিয়াল, সেটা ফ্লো হয়ে বেরিয়ে যায়। তাহলে এইগুলোকে সাধারণ মানুষের এড়িয়ে গেলে চলবে না। এবারে ধরুন কেউ খুব এক্সপার্ট, সারাদিন গুগল করছে, আচ্ছা এইটা হয়েছে, তাহলে এটাতে তাহলে এইটাই হবে আর কি, ডাক্তারের কাছে কি যাব, কি বা করবে, একদম ডাইরেক্ট চলে গেল ওষুধ দোকানে, দাদা আমাকে একটা অ্যাজিথ্রোমাইসিন দেবেন তো। আবার অনেকে বলেও না, তা ওষুধ দোকানদারকেই বলবে দাদা কি এটা হয়েছে, কি করবো বলুন তো। ঠিক ঠিক ঠিক। বলবো আচ্ছা এইটা, আচ্ছা নিন একটা অ্যাজিথ্রোমাইসিন খেয়ে নিন, ওই একটা খেলেই হয়ে যাবে, ওই একটা খেয়ে নিল। তাহলে এইখানটায় আমাদের বাঁধতে হবে যে যদি আপনার কোনো অসুবিধা হয় একটা ডাক্তারের কাছে যান, ডাক্তারকে বলুন আপনার কি সমস্যা। সেই ডাক্তার যদি মনে করেন যে টেস্ট করতে হবে, তাহলে তিনি টেস্ট করবেন। এবার অনেক ডাক্তারবাবু আছেন যারা অনেক দিন ধরে পেশেন্ট দেখছেন, অভিজ্ঞ, তারা মোটামুটি সিমটমস দেখলে বুঝে যান যে এই রকম সিমটমস মানে আমার এই ইনফেকশন হতে পারে। তাহলে সেই জিনিসগুলোকে কিন্তু এড়িয়ে গেলে চলবে না। তার ফলে কি হবে, যদি আমি যেমন আমি বলছি খুব মানে একটা খুব সাধারণ ঘটনা বলছি, সেটা হচ্ছে যে কিছুদিন আগেই আমি ওষুধ দোকানে গেছি ওষুধ কিনতে, একজন পাশে একটি লোক ছিলেন, তিনি এসে বললেন আমাকে একটা ফসফোমাইসিন দিন তো। কোনো প্রেসক্রিপশন নেই, কিচ্ছু নেই, আমি তো নামও জানি না এইসবের। হ্যাঁ ফসফোমাইসিন স্যাসে। আমি ওনাকে বললাম এটা আপনাকে কে খেতে বলেছে, খুব নিজের মানে কিউরিওসিটিতেই আমি ওনাকে জিজ্ঞেস করেছি। বলছে হ্যাঁ ও আমার একটা হয় আর কি, ও ডাক্তারবাবু এটাই দেন, আর বারবার কি বলবো ওনাকে, ওই একটা স্যাসেট খেলেই হয়ে যায়। আপনি জানেন আপনি কি খাচ্ছেন? ফসফোমাইসিন হচ্ছে এমন একটা ড্রাগ যেটা খুব মানে এই যে আমি বললাম না একটু আগে কার্বাপেনামেজ যখন হচ্ছে, কার্বাপেনাম রেজিস্ট্যান্ট যে ড্রাগ মানে ব্যাকটেরিয়া, তাকে মারার জন্য কিন্তু আইভি ফসফোমাইসিন দেওয়া হয়। মানে কতটা মানে আপগ্রেডেড একটা অ্যান্টিবায়োটিক, অথচ তাকে ইউজ করছে এরকম ভাবে। মানে এটা কিন্তু মানে খুব ডেঞ্জারাস একটা সিচুয়েশন। আমরা যদি এটা মানে আমরা ভাবতে পারছি না, এটা হয়তো তোমার মনে হচ্ছে যে এটা এখানে বসে কফি খেতে খেতে আমরা বলছি যে জিনিসটা খুবই ইজি, কিন্তু এটার পরবর্তীকালে যে এফেক্ট সেটা কিন্তু আমরা জানি না বা বুঝতে চাইছি না। মানে মারাত্মক একটা পরিস্থিতির মধ্যে আমরা চলে যাচ্ছি। তো ডাক্তারবাবু যেটা বললেন যে কতটা ডেঞ্জারাস এই হাত পেতে ওষুধ নেওয়াটা এবং খাওয়াটা, তাই হাত পেতে ওষুধ খাবেন না, খাওয়ার হলে রান্না বান্না করে খান, বাড়িতে সুন্দর সুন্দর রান্না করুন। তাই ডাক্তারবাবুর রান্নাঘরেও যাতে সুন্দর সুন্দর রান্না হয়, তাই রয়েছে আমাদের গিফট পার্টনার শালিমারের তরফ থেকে ডক্টর কিঞ্জল নন্দর জন্য এই গিফট হ্যাম্পার। ডাক্তারবাবু একটু তুলে দেখে দাও, হ্যাঁ এদিকে এদিকে এদিকে, হ্যাঁ এই যে এখানে এখানে রয়েছে শালিমারের সমস্ত মশলাপাতি, তেল, মানে রান্নাঘরের জন্য যা যা লাগে, এবং তার সাথে শালিমারের আইকনিক নারকেল তেল। আমরা তো আলোচনা করলাম আউটডোরের ব্যাপার, মানে কেউ ওষুধের দোকানে গিয়ে হাত পেতে ওষুধ খেয়ে নিল। ইনডোরে অর্থাৎ যখন একজন পেশেন্ট হসপিটালে ভর্তি রয়েছে, তখন কি এরকম অ্যান্টিবায়োটিক ভুলভাল ইউজেজ হয়? না, ইনডোরে যেটা ভাবতে হবে সেটা ইনডোরের আবার অনেকগুলো ফ্যাক্টর আছে। সেটা হচ্ছে এবার দেখতে হবে যে ইনডোরে পেশেন্টটার কোনো চ্যানেল আছে কিনা। চ্যানেল মিনস আইভি ক্যানুলা আছে কিনা, সেন্ট্রাল লাইন থাকে, আর্টেরিয়াল লাইন থাকে, অনেকে আবার ক্যাথেটার, ইউরিনারি ক্যাথেটার ইউজ করে, ট্র্যাকিওস্টমি থাকে, বা কারোর তো একটা প্রসিডিওর হয়েছে, একটা পিকটেল, ঠিক আছে, সেগুলো থাকে। তো এই জিনিসগুলোকে মনিটর করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আমার ডেলি এগুলোকে ড্রেসিং হচ্ছে কিনা, ডেলি এগুলোর। এবার ধরুন একটা পেশেন্টের সেন্ট্রাল লাইন আছে, এবার পেশেন্টের সেন্ট্রাল লাইনের ডেজ হয়ে গেছে প্রায় 7 থেকে 10 দিন, এবং সেইখানে এবার এটা অনেক হসপিটালে প্র্যাকটিস করে, খুব রেগুলারলি করে, আবার অনেক হসপিটাল করে না। সেখানে একটা পেশেন্টের 7 দিন ক্যাথেটার হোক বা সেন্ট্রাল লাইন হোক বা আর্টারিয়াল লাইন হোক, আমার 7 থেকে 10 দিনের বেশি হয়ে গেছে। তারপরে দেখা যাচ্ছে পেশেন্টের জ্বর আসছে, হঠাৎ করে দেখলাম যে ওয়ান ফাইন মর্নিং, বা মেনলি এগুলো একটু রাতের দিকেই হয়, যে পেশেন্টের একটা 99 স্পাইক এলো, তারপরে দেখলাম সকালবেলা 101।
পেশেন্ট কিন্তু দিব্যি আছে, খাচ্ছে দাচ্ছে, বসে আছে। তো এইখানে আমাদের ভাবতে হবে তাহলে মানে সামথিং ইজ দেয়ার। তাহলে এইখানে আমাদের ফার্স্ট যেটা করা উচিত সেটা হচ্ছে ওই যে লাইনটা, হয়তো ওখান থেকে কোনো গ্রোথ নাও আসতে পারে, কিন্তু আমাদের ফার্স্ট কাজ হওয়া উচিত ওই লাইনটাকে রিমুভ করে দেওয়া। রিমুভ করে কি হবে, আমি ফেলে দেবো না, রিমুভ করে আমাকে কিন্তু ল্যাবে পাঠাতে হবে যে আইদার ওখানে কোনো ব্যাকটেরিয়াল গ্রোথ হয়েছে কি হয়নি। এই যে ভাবনা চিন্তাটা, এটা খুব ইম্পর্টেন্ট। আর ইনডোরের ক্ষেত্রে একটা খুব বিশাল জিনিস আছে যেটা আমরা সকলেই শুনি প্রায়, সেটা হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, নোজোকোমিয়াল ইনফেকশন। এই হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন কিন্তু এখন এবং আগামী দিনে একটা বিশাল আকার ধারণ করছে। এবার এই হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন আমি কাকে বলবো, মানে আমি ধরুন জ্বর নিয়ে এসছি বাড়ি থেকে, হসপিটালে ভর্তি হলাম, সেটাকে কিন্তু আমি হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন বলবো না। আমার হসপিটালে অ্যাটলিস্ট মোর দ্যান 48 আওয়ার স্টে হতে হবে। তারপরে যদি আমার নতুন করে কোনো ইনফেকশন হয়, সেটার সাথে যদি আমার প্রাইমারি ইনফেকশনের কোনো মিল না থাকে, তখনই আমি কিন্তু তাকে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন বলবো। আর হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন কিন্তু এখন একটা মারাত্মক জায়গায় যাচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের প্রপার ইনফেকশন কন্ট্রোলের উপর জ্ঞান না থাকার কারণ। এই যে এত অ্যান্টিবায়োটিক লেখা হয়, একটু যদি আমরা একটু উন্নত দেশের দিকে যাই, তারা জ্বর বা এরকম সর্দি কাশি হলে তারা কিছুতেই অ্যান্টিবায়োটিক প্রথমে প্রেসক্রাইব করেন না। ইউকেতে গেলেই দেখতে পাবো একদম, মানে স্ট্রিক্টলি এটাকে ফলো করা হয়। তুমি হাঁচো কাশো জ্বর হোক পড়ে থাকো, শুধুমাত্র প্যারাসিটামল নাও, দিয়ে তুমি এটাকে ম্যানেজ করো। যদি সেটা খুব বাড়াবাড়ি হয় তবেই। আমাদের দেশের এই যে এই প্র্যাকটিসটা কি খুব দরকার? অবভিয়াসলি দরকার। তার কারণ হচ্ছে আমরা অর্ধেক মানে আমরা জানি না যে এই যে জ্বর যেটা হয়, যেটাকে বলা হয় সিজনাল ফ্লু, সেটার ম্যাক্সিমাম কারণই হচ্ছে কিন্তু ভাইরাস, যার নাম হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। তার অনেক রকম ভ্যারিয়েশন আছে। এবারে ইনফ্লুয়েঞ্জা, এই ভাইরাল ইনফেকশন কিছুদিন স্টে করার পরে একটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হলেও হতে পারে। সেইখানে ক্ষেত্রে আমাদের যারা শিক্ষক মশাইরা আছেন, টিচাররা আছেন, তারা কিন্তু প্রত্যেক সময় বলেন যে প্লিজ ডোন্ট প্রেসক্রাইব অ্যান্টিবায়োটিক অ্যাট ফার্স্ট। খুব সিম্পল ওয়েতে আমি ক্যাটাগরিটা বলছি যাতে সাধারণ মানুষ বুঝতে পারে। 3টে ক্যাটাগরি হয়। ফার্স্ট হচ্ছে কি, আমার একটা মাইল্ড ফিভার থাকলো, ক্যাটাগরি 1, মাইল্ড ফিভার থাকলো, তার সাথে একটু হালকা গলায় ব্যথা, আর কিন্তু কিছু নেই, আর কিচ্ছু নেই, তখন কিন্তু আমি কোনো অ্যান্টিবায়োটিক অ্যান্টিভাইরাল কিচ্ছু দেব না, জাস্ট অনলি প্যারাসিটামল, অনলি প্যারাসিটামল একদম। এবার ধরুন আমার হাই গ্রেড ফিভার আসছে, সোর থ্রোট আছে, তার সাথে আমাকে কি দেখতে হবে যে পেশেন্টটা কি বাচ্চা লেস দেন 1, বা পেশেন্টার কি কোনো কোমরবিডিটিস আছে, খুব সিভিয়ার কোমরবিডিটিস আছে, ধরুন ডায়াবেটিস, হাইপারটেনশন, বা প্রেগনেন্ট, বা ক্যান্সার পেশেন্ট, বা ইমিউনো কম্প্রোমাইজড মানে HIV থাকতে পারে বা টিউবারকুলোসিস থাকতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আমাকে দেখতে হবে যে আমি প্যারাসিটামল দেব। সিচুয়েশন ওয়াইজ আমি কালচার করে, ভাইরাল কালচার করে আমি দেখব যে আমি অ্যান্টিভাইরাল অসেলটামাভির দিতে পারি কিনা। আরেকটা ক্যাটাগরি হচ্ছে ক্যাটাগরি 3, যেখানে আমার এই সমস্ত অপশনই থাকবে, তার সাথে পেশেন্টের র্যাপিড ব্লাড প্রেশার ফল করবে, পেশেন্ট প্রচন্ড রেস্টলেস হবে, একটা মনে হবে যে ওর মানে কিছুতেই স্থির থাকতে পারছে না, ভুল যেটাকে বলা হয় না, জ্বরের মধ্যে বলে না অনেকে, জ্বরের মধ্যে ভুল বকছে, ওই যে একটা ডিসওরিয়েন্টেশন, তখন কিন্তু আমাকে ইররেসপেক্টিভ অফ ভাইরাল কালচার আমাকে কিন্তু অ্যান্টিভাইরাল অসেলটামাভির স্টার্ট করতে হবে। মানে পাড়ার নেপাদা বললো, ডাক্তারবাবুর কাছে গেছিলি তো ওষুধই দিল না, তোকে এমনি ছেড়ে দিল, তুই এই লিখে দিচ্ছি এই ওষুধটা খেয়ে নে, এসব করতে যাবেন না, মহা বিপদে পড়বেন। শুধু নিজে বিপদে পড়বেন না, সারা দেশটাকে বিপদে ফেলবেন। তুমি যে এক্ষুনি বললে না যে মানে শুধু নিজে নয়, গোটা বিশ্বকে, বিশ্ব তো অনেক দূরের কথা, নিজের পরিবারকেই বিপদে ফেলছে। মানে কিছুদিন আগে বলতে 1-1.5 বছর আগেই আমাদের এখানে, আমাদের যে ল্যাবে, সেখানে একটা বাচ্চার ব্লাড এসেছিল, একটা জ্বর হয়েছে, সিম্পল ব্লাড কালচার পাঠিয়েছে। সেখানে দেখা গেল যে প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক, ফার্স্ট লাইন এন্ড সেকেন্ড লাইন, সবই রেজিস্ট্যান্ট। 14 দিনের বাচ্চা, ক্যান ইউ ইমাজিন দিস? তাহলে তার ফিউচার কি হবে? ঠিক, এই জিনিসটা আমাদের ভাবা খুব প্রয়োজন। মানে মানুষ কিন্তু নিজের ক্ষতি করছে না, নিজের
সন্তানেরও ক্ষতি করছে, নিজের পরিবার নিজের প্রিয়জনদেরও ক্ষতি করছে এরকম ভাবে মিসইউজ অফ অ্যান্টিবায়োটিকে। আমি আবার অনেককে দেখেছি তারা ডাক্তারের কাছে গিয়ে ওষুধ লিখে দেওয়ার স্যাটিসফাইড হয় না, কারণ আচ্ছা এই অ্যান্টিবায়োটিক লিখলো তাহলে আমি ডাক্তারবাবুকে দেখালাম কেন? এ তো আমি নিজেও জানি, আমি নিজেও খেয়ে নিতে পারতাম। ডাক্তারবাবুর কাছে এসেছি যখন এমন এমন ওষুধের নাম লিখবে যেগুলো আমি জানবো না। এইটা কিরকম হয় বলতো, এটা একটা সাইকোলজি। হ্যাঁ। সেটা হচ্ছে ধরুন মানে আমি এমন ডাক্তারবাবুকে দেখাবো হুম। যার ফিসটা কিন্তু বেশি হবে। হ্যাঁ, আর এমন ওষুধ লিখবে যেগুলো আমি জানবো না। ডাক্তারবাবুর ফিস কম, মানে এটা কিন্তু আমি সত্যি বলছি, হ্যাঁ, ডাক্তারবাবুর ফিস কম, তা হ্যাঁ ভালো ডাক্তার নয়, হুম। ডাক্তার ফিস বেশি, আচ্ছা মানে আমাকে একটু কষ্ট করে দেখাতে হবে, হুম, তার মানে একটু মানে হুম। মানে সেই ডাক্তারও তো তাকে 2 মিনিটের বেশি দেখছেই না, হুম, তাও কি মানে এটাই হচ্ছে ব্যাপার। মানে এবারে মানে আমি বলছি যাকেই দেখাচ্ছেন তাকে একটু ভরসা করুন। হুম, মানে ডাক্তার আমরা এখানে একটা আমি মানে আউট অফ দ্য ট্র্যাক একটা কথা বলছি, সেটা হচ্ছে যে অনেক জায়গায় হুম। যেহেতু ডাক্তার এবং একটা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা, সেই জন্য আমাদের পরিচিতির জায়গাটাও অনেক বেশি গ্রামের বিভিন্ন জায়গায় মফস্বলে। একটা অদ্ভুত ফোন আমাকে প্রায় অ্যাটেন্ড করতে হয়, হুম। শোন না ভাই এরকম একটা পেশেন্ট আমার আছে, হুম। ওখানে ভর্তি আছে, একটু ডাক্তারকে বলিস না একটু যেন ভালো করে দেখে। হ্যাঁ, ভালো করে। ভালো করে দেখে। ঠিক আছে, মানে তুমি যে প্রশ্নটা করলে সেটার হুম। সাথে এটা খুব মানে ইন্টারলিঙ্কড। আলাম ভালো করে দেখে মানে ও যেন একটু যেন গুরুত্ব দিয়ে দেখে। না গুরুত্ব দিয়ে দেখে এটা মানেটা কি? যে ডাক্তার তার পেশেন্টকে ডেফিনেটলি গুরুত্ব দিয়েই দেখবে, হুম। আর যে দেখার নয় সে দেখবে না। মানে যে ডাক্তার পেশেন্টকে গুরুত্ব দিয়ে দেখার, সে যে কোনো পেশেন্টকেই গুরুত্ব দিয়ে দেখবে। সেটা মানে মানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আরো মানে শাহরুখ খান এলেও তাকে সেইভাবেই দেখবে। হুম, কি যে দেখার নয় সে কাউকেই দেখবে না। হুম, মানে এটাই হচ্ছে মোদ্দা কথা। মানে সেটাই বলছি যে যে ডাক্তারের কাছে আপনারা যাচ্ছেন তাকে একটু ভরসা করুন, যে তারা কিন্তু কখনো আপনার ক্ষতি চাইবে না। মানে যেটা ওনার মনে হচ্ছে যে অ্যান্টিবায়োটিকটা দেওয়া প্রয়োজন সেটা আপনার ভালোর জন্যই, মানে সেই অ্যান্টিবায়োটিক মানে আপনি খান বা না খান সেখানে ডাক্তারবাবুর কিন্তু কিছু যায় আসবে না, হুম। ঠিক আছে? কিন্তু সেটাই হচ্ছে ব্যাপার। এইটা একটু মানে আমার মনে হয় যারা মানে পেশেন্ট হিসেবে যাচ্ছেন তাদের এইটা একটু মাথায় রাখা খুব প্রয়োজন। আজকে কিঞ্জলকে পেয়েছি, সেই জন্য কিঞ্জলকে আজকে আমরা একটু এসআইআর নিয়ে একটু আলোচনা করব। এই না না এই সময় এরকম না এসআইআর নিয়ে আলোচনা করবই। বাজারে কেন না না কন্ট্রোভার্সিতে জড়াবে? না না আমার কেন, নাম উঠেছে। কিঞ্জল এসে উঠেছে? আমার নাম উঠেছে। ও হ্যাঁ। আচ্ছা, ও নাম উঠেছে? আমার উঠেছে। আমি কি আমার দিয়ে থাকি না, আমার না, নাম তোমার উঠেছে, উঠেছে, আমার হ্যাঁ, উঠেছে। হ্যাঁ। হ্যাঁ আমি এসআইআর নিয়ে আলোচনা করতে চাই একটু কিঞ্জল, মানে সেনসিটিভিটি, ইন্টারমিডিয়েট এন্ড ও রেজিস্ট্যান্স। আচ্ছা এই ও হ্যাঁ, আচ্ছা। আরে মাইক্রোবায়োলজিকে পেয়েছি, আমি হ্যাঁ। এসআইআর জিজ্ঞেস করবো আচ্ছা না? আমি না বুঝতে পারলাম না, আপনাদের আমার মতন অবস্থা হচ্ছে যে এই এসআইআর এর মানেটা কি? মানে আমাদের যখনই ডাক্তারবাবু লেখেন যে একটা ব্লাড কালচার করে আনুন, ইউরিন কালচার করে আনুন বা স্পুটাম কালচার করে আনুন, সেখানে কি থাকে? কালচার মানে কি? কালচার মানে হচ্ছে আমার শরীরে যে ইনফেকশনটা উনি সাসপেক্ট করছেন সেই ইনফেকশনটা কি। হুম। মেনলি ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল হয়। তার একটা স্পিসিস বেরোবে, মানে আয়দার একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বেরোতে পারে হুম, বা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বেরোতে পারে, বা এটা কোনো ফাঙ্গাল কালচার আলাদা হয়, মাইকোলজিক্যাল কালচার, ভাইরাল কালচার, সমস্তটা আলাদা আলাদা হয়। হুম, এই কালচার আমার একটা ব্যাকটেরিয়ার নাম বেরোলো, তাহলে এই ব্যাকটেরিয়াকে আমি মারবো কিভাবে তারও একটা প্রোফর্মা কিন্তু তৈরি হয়। সেখানে কিছু কিছু লিস্ট থাকে, সিএলএসআই গাইডলাইন বলে একটা গাইডলাইন আছে আমাদের। হুম। সেই গাইডলাইন অনুযায়ী কিছু অ্যান্টিবায়োটিক ফিক্স করা থাকে যে এই ব্যাকটেরিয়ার জন্য আমরা এই অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করতে পারি। সেই অ্যান্টিবায়োটিকগুলো রেজিস্ট্যান্স, মানে ধরো তোমার শরীরে যে ব্যাকটেরিয়াটা গ্রো করেছে সে কতটা মানে বিপজ্জনক সেইটা আমাকে জাজ করতে হবে। এবার তোমার শরীরেও সিউডোমোনাস আছে, আমার শরীরেও সিউডোমোনাস গ্রো করেছে, দুটোর কিন্তু ক্যারেক্টারিস্টিক্স এক নয়। তোমার সিউডোমোনাস হয়তো কম বিপজ্জনক, আমার সিউডোমোনাস বেশি বিপজ্জনক। তোমার সিউডোমোনাসে তুমি 6 থেকে 7টা ড্রাগ সেন্সিটিভ পেয়েছো, আমার 3 থেকে 4টে সেন্সিটিভ। সেন্সিটিভটা কি? সেন্সিটিভ হচ্ছে একটা মিনিমাম একটা কনসেন্ট্রেশন, যেটা মানে অ্যাডিকুয়েট যে ডোজ, যেটা দিলে ওই ব্যাকটেরিয়াটা মারা যাবে। তারপরে আছে ইন্টারমিডিয়েট সেন্সিটিভ, মানে কি না ওটা ওই ব্যাকটেরিয়াটা ওই পার্টিকুলার অ্যান্টিবায়োটিকের জন্য বর্ডার লাইন সাসেপ্টেবল। মানে কি, ধরো তোমাকে আমি বলেছিলাম তোমার যদি সেন্সিটিভ, তুমি ধরো সেন্সিটিভ, তোমাকে আমি বললাম তুমি সাপোজ 5 মিলিগ্রাম খাও, কিন্তু তোমার এখন দেখা যাচ্ছে যে তোমার ওটা ইন্টারমিডিয়েট সেন্সিটিভ, তাহলে তোমার একটু বেশি ডোজ প্রয়োজন।
10 মিলিগ্রাম খাও। হুম। আর একটা হচ্ছে কি রেজিস্ট্যান্স মানে তুমি যাই দাও না কেন ওইটা কাজ করবে না। এবারে একটা জিনিস এখানে বলাটা খুব প্রয়োজন, বিশেষ করে ইনডোর পেশেন্টদের, সেটা হচ্ছে যে এমআইসি বলে একটা জিনিস হয়, মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন। সেটা হচ্ছে যে আমি এমন একটা কনসেন্ট্রেশন পাবো যে কনসেন্ট্রেশনে আমার এই অ্যান্টিবায়োটিকটা ব্যাকটেরিয়াটাকে এলিমিনেট করতে পারবে। এই এমআইসির ওপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আমি একটা খুব গোদা ভাষায় আমি একটা এক্সাম্পল দিই, যে ধরুন কার্বাপেনামেজ যেটা বলছিলাম, সেই কার্বাপেনামেজ যে মানে কার্বাপেনাম রেজিস্ট্যান্ট যে ব্যাকটেরিয়া যারা কার্বাপেনামেজ প্রডিউস করে, সেখানে আমার কার্বাপেনাম কি, কার্বাপেনাম হচ্ছে একটা গ্রুপ অফ ড্রাগ। তার মধ্যে কি কি পড়ে, ইমিপেনাম পড়ে, মেরোপেনাম পড়ে। এই ইমিপেনাম মেরোপেনাম কার্বাপেনামে রেজিস্ট্যান্ট, মানে এই মেরোপেনাম আর ইমিপেনাম রেজিস্ট্যান্ট। কিন্তু তারপরেও দেখা গেছে যে ধরো আমার রিপোর্টে মেরোপেনাম রেজিস্ট্যান্ট এলো, তখনই ডাক্তারবাবুকে জিজ্ঞেস করা উচিত যে আচ্ছা একটু বলো তো সিস্টার বা যে থাকবে, রিপোর্টটা দেখে বলো তোর এমআইসিটা কত। যদি এমআইসি 16 থাকে, লেস দেন 16, আমি এটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, লেস দেন 16 থাকে, তাহলে কিন্তু আমি মেরোপেনামটা ফার্দার ইউজ করতে পারবো। বাট যদি মোর দেন 16 থাকে তাহলে আমি মেরোপেনামটা ইউজ করবো না, আমাকে অন্য কিছু ড্রাগ যেতে হবে, সেপ্টাজিডিম, অ্যাবিব্যাক্টাম, অ্যাস্ট্রোনাম, এই কম্বিনেশন যেতে হবে। এইটা হচ্ছে এমআইসির গুরুত্ব এবং রেজিস্ট্যান্স যেটা সেটার গুরুত্ব। এবং এইটা মানে ডাক্তার, যারা সিস্টার, যারা হেলথ কেয়ার ওয়ার্কার, তাদের এইটুকু ধারণা আমার মনে হয় থাকা খুব প্রয়োজন। কারণ তাহলেই কিন্তু আমরা এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এই জিনিসটাকে প্রিভেন্ট করতে পারবো। কত সুন্দর কথাটা বললেন। ধরুন আপনার শরীরে একটা অসুখ হয়েছে, গলা থেকে একটু সোয়াব নিল, দিয়ে সেটা ওই ডাক্তারবাবুদের কাছে পাঠালো, ইউরিনটা পাঠালো, বা কোনো একটা জায়গায় ইনফেকশন হয়েছে সেখান থেকে কিছু জিনিস নিয়ে পাঠালো, রক্ত পাঠালো। তো ডাক্তারবাবুরা কি করছেন, তাদেরকে চাষ করছেন, মানে কালচার করছেন। এবার দেখছেন যে কোন কোন আছে লোক যেটা আপনাকে ওই জিনিসটা করেছে রোগটা, এবং তারা কি দিলে তারা মরবে। তাহলে ধরুন আপনি এমন করে ফেলেছেন, এমন দৈত্য তৈরি করে ফেলেছেন, কোনো অস্ত্রতেই তারা মরছে না, ওই আবার রেজিস্ট্যান্ট। তো এই কালচার কতটা ইম্পর্টেন্ট, এই কালচার করাটা। কালচার বেসিক্যালি যেটা আমরা করি আর কি, সেটা করি ফর দ্য আইডেন্টিফিকেশন অফ দ্য ব্যাকটেরিয়া অ্যান্ড টু ডিটারমিন দ্য সাসেপ্টিবিলিটি। এবার এই সাসেপ্টিবিলিটি যেটা তুমি বললাম একটু আগে, যে রেজিস্ট্যান্ট, সেনসিটিভ, ইন্টারমিডিয়েট, এইগুলো দুরকম ভাবে করা যায়। একটা হচ্ছে ম্যানুয়ালি করা হয়, একটা আমাদের মেশিন আছে, ভাইটেক অটোমেটেড মেশিন, সেই থ্রু দিয়ে করা হয়। তো এই দুরকম ভাবে করা হয়। তো বেসিক্যালি কালচারটা করি আমরা, সেটা হচ্ছে ফর দ্য আইডেন্টিফিকেশন অফ দ্য ব্যাকটেরিয়া। সেটা করে তার বায়োকেমিক্যাল টেস্ট হয়, তার বিভিন্ন ধরনের জিনিসের মাধ্যমে নির্বাচন করা হয়, যে সেটা ফার্স্টে হচ্ছে আমাদের স্টেইন করতে হয়। যে আমি ধরুন একটা আননোন ব্যাকটেরিয়াল কালচার পেলাম, গ্রোথ পেলাম মিডিয়াতে, সেই গ্রোথটা কি আগে আমাকে ডিসাইড করতে হবে যে এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া না গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম নেগেটিভ বা গ্রাম পজিটিভের মধ্যে আছে কক্কাই আছে, সেটা ক্লাস্টারে থাকতে পারে, চেন্সে থাকতে পারে, গ্রাম নেগেটিভ। তো এইভাবেই আমরা মানে আমাদেরকে করতে হয় যে বিষয়টা মানে কি ব্যাকটেরিয়া সেইটা জানার পরেই কিন্তু আমাকে সেই লাইন অনুযায়ী অ্যান্টিবায়োটিক বসাতে হয়। ঠিক, যে আমি কোন অ্যান্টিবায়োটিক, তাহলে এই ব্যাকটেরিয়া যদি বেরোয় গ্রাম নেগেটিভ, তাহলে আমাকে এই অ্যান্টিবায়োটিক আমাকে ভাবতে হবে। ডাক্তারবাবুকে আমরা ওই অ্যান্টিবায়োটিকের লিস্টটা দিয়ে দিই। এইবার আসি, আমরা প্রচুর শুনে থাকি জুনিয়র ডাক্তার, এই স্বাস্থ্য ব্যবস্থায় জুনিয়র ডাক্তারদের ভূমিকা, এবং এই জুনিয়র ডাক্তার কারা? সেটা হচ্ছে এই জুনিয়র ডাক্তার শুরু হচ্ছে যারা ইন্টার্ন, যদিও তারা ডাক্তার হয়ে ওঠেনি তখনও, কিন্তু তারাও একটা পার্ট, যারা ইন্টার্নশিপ করছে। তারপরে থাকে হচ্ছে হাউস স্টাফ, যারা সদ্য ইন্টার্নশিপ পাস করেছে, যারা ডাক্তারি করছে বিভিন্ন বিষয়। আরেকটা থাকে যারা পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং, তারা, এরাই হচ্ছে মেনলি জুনিয়র ডাক্তার। তারপরে যারা বেরোচ্ছে তারা সিনিয়র রেসিডেন্ট, কনসালটেন্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর, তারপরে এইচওডি, এই সমস্ত ভাগ আছে। এই অ্যাসিস্ট্যান্ট থেকে ওরা সিনিয়র রেসিডেন্ট থেকে তারা সিনিয়র ডাক্তারের জায়গায় চলে যায় আর কি। মানে বিভিন্ন মেডিকেল কলেজে যদি দেখা যায় আর কি, মানে সিনিয়র ডাক্তার অবভিয়াসলি থাকেন, মানে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ম্যাক্সিমাম যে কাজ
বা পেশেন্ট অ্যাটেন্ড করা, মনিটরিং করা, তাদের দেখভাল করা, এই সমস্তটাই কিন্তু জুনিয়র ডাক্তাররা করে। এবং তারা কিন্তু একটা অদ্ভুত কি বলবো, মানে এখানে স্যার আছেন, স্যার ডেফিনেটলি জানেন, মানে একটা অদ্ভুত মেন্টাল এবং ফিজিক্যাল প্রেশারের মধ্যে দিয়ে যায়। কারণ প্রচুর প্রচুর পেশেন্ট অ্যাডমিট হয়, তাদেরকে অনেক সময় বেড দেওয়া যায়, বেড দেওয়া যায় না, তাদেরকে কাউন্সিল করা এবং সেই পেশেন্টগুলোকে ট্রিটমেন্ট করা এবং তাদের ফলো আপ করা, ইটস নট এ ম্যাটার অফ জোক। এবং এরা কিন্তু, এই জুনিয়র ডাক্তাররা কিন্তু দিনের পর দিন এই কাজটা করে যায়। কেউ টানা 36 ঘন্টা, 72 ঘন্টা, 96 ঘন্টা ডিউটি করছে। কেউ হয়তো খেতেও পাচ্ছে না, হয়তো 24 ঘন্টা কেউ খেতেও পারেনি। ধরুন আমি খুব স্বাভাবিক বলবো যে যারা সার্জেন, একদম যারা সার্জেন তারা একটা ওটিতে ঢুকলো, পরের পর ওটি চলছে, খেতে পারবে না, তার পক্ষে সম্ভব নয়। যখন আমরা ডাক্তারিতে ঢুকেছিলাম তখন আমাদের স্যারেরা দুটো জিনিস বলে দিয়েছিল, যে তোমার শরীর খারাপ করতে পারে না, তোমার খিদে পাবে না, তোমার ঘুম আসবে না, তোমার কিছু হবে না, কারণ তুমি ডাক্তার হতে এসেছো, তোমাকে সমস্ত কিছু স্যাক্রিফাইস করতে হবে। কিন্তু ডাক্তাররা তো মানুষ। মুশকিল ওয়াক্ত কমান্ডো সখ্ত। একদম একদম, মানে এই লাইফটা, মানে মানে এটা আমরা আমাদের স্যারকেও দেখেছি। মানে আমি আমার স্যারকে দেখেছি, স্যারের প্রচন্ড জ্বর, স্যার মানে, কিন্তু স্যার কিন্তু আসছেন, ট্রিটমেন্ট করছেন, মানে ডায়ালিসিস হচ্ছে, তারপরেও দেখছি স্যার এসে ওপিডিতে পেশেন্ট দেখছেন। এটা আমরা দেখেছি এরকম, মানে আমরা এইভাবেই অভ্যস্ত, মানে এটা এরকম অনেক বংশ পরম্পরায় আমরা এটা দেখি আর কি। আমরা সিনিয়রদেরকেও তাই দেখেছি, যে শরীর খারাপের মধ্যেও কিন্তু ডাক্তারি করে যাচ্ছে, মানে ডাক্তারদের কোনো এক্সকিউজ হতে পারে না। গোদা ভাষায় আমি যদি বলি, যে আমি দেখেছি যে মানে আমাদের স্যারেরা পেশেন্টকে বলছে যে আপনারা অহেতুক অ্যান্টিবায়োটিক খাবেন না, জ্বর হয়েছে একটু দুদিন দেখুন। কিন্তু স্যারের যখন অসুখ করছে, স্যার কিন্তু ফাট করেই মেরে দিচ্ছেন সেফিরক্সিন। আলাম স্যার, আমাদের অপশন নেই, উই আর নট এলিজিবল ফর ওয়ান ডে লস। কিন্তু এই যে জুনিয়র ডাক্তার, একটা হাসপাতালের ঝড়ঝাপটা যদি আসে হাসপাতালের ওপরে, তাহলে প্রথমে তাদের ওপরে পড়ে এটা। মানে একটা ইমার্জেন্সিতে মেইনলি যদি আমরা বড় বড় হাসপাতাল দেখি, সেখানে মেইনলি জুনিয়র ডক্টরদের সাপোর্টে চলে, তো তাদেরকে তো সেই ঝড়ঝাপটা সেটাও একদম একদম করতে হয়। ওই যে বললাম পেশেন্ট কাউন্সিলিং, যে পেশেন্ট মানে একদম টার্মিনাল ডিজিজ, ক্যান্সার, ধরো আমি যদি বলি ক্যান্সার 4th স্টেজ, পেশেন্ট একদম সেপটিক শকে আছে, মাল্টি অর্গান মানে মর্স হয়ে গেছে, পেশেন্টের মাল্টি অর্গান ডিসফেলিওর, পেশেন্টের বাঁচার কোনো সম্ভাবনাই নেই, পেশেন্ট খাবি খেতে খেতে এলো, ঠিক আছে, পেশেন্টকে তুমি চেষ্টা করলে যে চলো থেকে যেটা অক্সিজেন দিয়ে আমি দেখি, মানে হয়েছে, কিন্তু মানে অক্সিজেন দিল, পেশেন্টটা কিছুটা নিল, পেশেন্টটা মারা গেল। বাড়ির লোক হয়তো ভাববে যে অক্সিজেনটা দিয়েছে বলেই কিন্তু পেশেন্টটা মারা গেল। এইগুলোও কিন্তু ফেস করতে হয় এই যারা জুনিয়র ডক্টরস বা যারা অন স্পট ওখানে থাকে আর কি। তুমি যেহেতু দীর্ঘদিন এই পেশেন্ট কাউন্সিলিং এবং এই ঝড়ঝাপটা সামলেছো, তোমার কিছু এই ঝড়ঝাপটার গল্প শুনি না। মানে এটা মানে আমি যখন টাটা ক্যান্সারে কাজ করতাম, ওখানে মানে অনেক গল্প আছে, সব তো এখানে সামনে বলতে পারবো না, কিন্তু সেটা হচ্ছে যে এই মানে সেপসিস, মানে আমরা মেনলি ওখানে মানে ম্যাক্সিমাম পেশেন্টকে আমরা ডিল করতাম সেপসিস নিয়ে। এই সেপসিসের ফলে যেটা, মানে সেপসিসের আমি বললাম না, এই যে ফিভার, হাইপোটেনশন, ট্যাকিকার্ডিয়া, এর সাথে অ্যাডিশনাল একটা ফাইন্ডিং পাওয়া যেত, সেটা হচ্ছে ডিসওরিয়েন্টেশন। এবার ডিসওরিয়েন্টেশনটাকে তোমাকে আগে মানে তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, যে আইদার এটা সেপসিসের জন্য হচ্ছে নাকি এমনি প্রলংড হসপিটাল স্টের জন্য সাইকোসিস হচ্ছে। এবং সেখানে একটা অদ্ভুত কত মার খেয়েছি পেশেন্টের লাথি, কত যে মানে পেটে লাথি খেয়েছি এবং কত গালাগাল খেয়েছি পেশেন্টের থেকে, যে কেন আমাকে বেঁধে রাখছো, মানে কি লেভেলে গালাগাল খেতে পারি তোমার কোনো আইডিয়া নেই আর কি, ঠিক আছে। এবং প্রচুর ঘটনা ঘটেছে আর কি, প্রচুর ঘটনা, এবং বাড়ির লোক এসে ক্ষমা চাইছে যে সরি বুঝতে পারছি, এরকম তো এরকম হয়েছে। এবং পরবর্তীকালে যখন ওনার ট্রিটমেন্ট হয়, এই হয়, পরের দিন একদম পুরো মানে উনি কিছু মনেই নেই ওনার, যে বাবা কি হয়েছে, বাবা বাছা করে কথা, মানে ওই যে কন্ট্রাস্টটা না দেখতে খুব অদ্ভুত লাগে আর কি। কিন্তু কিঞ্জল, আর একটা জিনিস বলো, যারা খুব অসুস্থ হয়ে কোনো একটা হাসপাতালে গেছে,
খুব সিরিয়াস, তারা নিজেরাই বুঝতে পারছে খুব সিরিয়াস কন্ডিশন, কিন্তু গিয়ে দেখছে যে ভর্তি করতে পারছে না। 3-4টে হাসপাতাল ঘুরেও দেখছি যে ভর্তি করতে পারছে না। তাদের তো রাগ হওয়াটা স্বাভাবিক। স্বাভাবিক, বলো। কিন্তু এখানে তো ডাক্তারদের কিছু করার নেই। না, আমি সেটাই আসছি। এটা এখানে ডাক্তারদের কি কিন্তু করার তারা আছে? রাগটা ডাক্তাররা তো উগরে দেয় ডাক্তারের ওপরেই। এখানে ডাক্তারদের তো সত্যি কিছু করার নেই। মানে ডাক্তার কি নতুন করে বেড ক্রিয়েট করবে? ঠিক। বা ডাক্তার কি নতুন করে জায়গা তৈরি করে দেবে যে না আপনার বেড হচ্ছে না, চলুন আমি আমার ঘরটাই আপনাকে ছেড়ে দিচ্ছি? তাও করে, আমি বলছি তাও করে ডাক্তাররা। মানে যারা একটু মোটামুটি দেখেন, একদম। অনেক অনেক ডাক্তাররাও কিন্তু মানে আমি দেখেছি নিজেদের ডক্টরস রুম বা এই রুম ইমার্জেন্সি পারপাসে ছেড়ে দেন। এবার একটু তোমার অভিনেতা সত্তায় আসি। হ্যাঁ, তো এই যে যখন তুমি শুট করো, তোমাকে কি ভ্যানিটি ভ্যান দেওয়া হয় নাকি অ্যাম্বুলেন্স? কোনটা বেশি প্রেফার করো? আমি কিছুই প্রেফার করি না। হ্যাঁ। আমার শুধু প্রয়োজন হয় একটু শান্তশিষ্ট জায়গা, একদম। নিরিবিলি জায়গা। তো অ্যাম্বুলেন্স অ্যাফোর্ড করতে পারবে না। তবে আমাদের ভ্যানিটি ভ্যান অনেক অনেক সস্তা। সস্তা। আমাদের ম্যাক্সিমাম শুটিং সেটে কোনো ডাক্তার থাকে না। হ্যাঁ, কখনো যদি কারো শরীর খারাপ হয় তখন এই অ্যাম্বুলেন্সও ডাকতে সময় লাগে। এই যে গরম পড়েছে বা এক্সট্রিম ওয়েদারে খোলা মাঠের মধ্যে শুট করা, অনেককেই আমি দেখেছি অসুস্থ হয়ে পড়তে। তো এরম কখনো হয়েছে শুটিং ফ্লোরে কি অসুস্থ হয়ে গেছে, তুমি ট্রিটমেন্ট করেছো? মানে শুটিং তো অনেক পরে, মানে আমি তো মানে শুটিং মানে মানে সিনেমা বলো বা সিরিজ বলো, সেটা 2018 সাল থেকে আমি করছি। কিন্তু তার আগে তো আমি থিয়েটার করতাম, মানে থিয়েটার করি এখনো। মানে সেখানে এরকম প্রচুর এক্সপিরিয়েন্স আছে। মানে আমার মানে মনে আছে আমি তখন সেকেন্ড ইয়ারে পড়ি আর কি, মানে এমবিবিএস। আমাদের মিনার্ভাতে শো আছে, মিনার্ভা থিয়েটারে শো আছে। আমি কলেজ থেকে ডাইরেক্ট এসেছি। আমাদের তখন ব্যাগে সবসময় দুটো জিনিস থাকতোই, একটা হচ্ছে স্টেথোস্কোপ, একটা হচ্ছে ব্লাড প্রেশার মাপার মেশিন। এবারে আমার দলের কেউ কেউ জানতো যে আমি ডাক্তারি পড়ি আর কি, খুব একটা সবাই জানতো না, আমি কাউকে বলতামও না, আমি নিজের মতোই মানে করতাম। তো এবারে আমাদের যিনি মিউজিক অপারেট করতেন আর কি, তিনি সামহাও জানতে পেরেছেন যে আমি ডাক্তার। মিনার্ভা থিয়েটারে তুমি যদি যাও একদম ওপরে, একদম টপ ফ্লোরে একটা জায়গায়, বিশাল একটা হল ঘরের মতো একটা জায়গা আছে। তো সেইখানে বসে আমরা মেকআপ, এবার আমাদের মেকআপ ম্যাক্সিমাম আমরা নিজেরা করতাম। আমরা সবাই মেকআপ টেকআপ করছি, করতে করতে হঠাৎ দাদা এসে বললো যে এই শোন না, তুই তো ডাক্তার, ডাক্তার তো। আমরা ডাক্তার করে হইনি, ডাক্তারি পড়ছি, এই ব্লাড প্রেশার মাপতে পারিস? বললাম হ্যাঁ, কেন পারবো না, মেপে দিলাম। মেপে দিলাম। এবার ও কি করেছে, মোটামুটি পুরো হল প্রত্যেককে বলেছে কিঞ্জলের কাছে ব্লাড প্রেশার মাপার মেশিন আছে, তোমরা কিন্তু দেখতে পারো। তুমি বিশ্বাস করবে না, টানা 1 ঘন্টা ধরে আমি শুধু ব্লাড প্রেশার হেলথ ক্যাম্প চলেছে, ঠিক আছে পুরো। তারপর থেকে আমি আর কোনোদিন ওইটা আমি বলতাম না যে আমার কাছে ব্লাড প্রেশার মাপার মেশিন আছে, ঠিক আছে। এরকম প্রচুর হয়েছে, মানে ধরো কোথাও শো করতে গেছি, কেউ অসুস্থ হয়ে গেছে, এরকম মানে এটা প্রচুর, মানে এটার কোনো মানে নেই। মানে সেটা হচ্ছে মানে শুটিং এ তুমি যখন বললে সেটা বলি, মানে সেটা একটা মেমোরেবল। আমরা কর্ণসুমনের গুপ্তধন শুটিং করেছিলাম ধ্রুবদার, সেটা শুটিং হয়েছিল পুরুলিয়াতে। সেটা টাইমিং ছিল একদম এই সময়টা, এক্সট্রিম মার্চের ঠিক এন্ড 27 তারিখ থেকে, মনে আছে এখন, মার্চের 27 তারিখ থেকে শুরু হয়েছিল, প্রায় এপ্রিলের 7-8 তারিখ পর্যন্ত আউটডোরটা ছিল পুরুলিয়াতে। মানে ওখানে আমি মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে শুটিং করে আসার পর আমার একটা খাতা ছিল, আমি আফটার ডিনার ওই খাতা নিয়ে প্রত্যেকের ঘরে যেতাম, এই পেশেন্ট ভালো আছো, মানে আমাকে আবিরদা লিটারালি বলতো তুমি তো এখানে একটা হসপিটাল খুলে ফেলেছো। মানে আমি দেখছি এডিরা দাঁড়াতে পড়ে যাচ্ছে। তুমি নিশ্চয়ই জানো আমাদের শুটিং কিভাবে আমরা করি, মানে অনেকক্ষণ ধরে একটা শুটিং হয়, তার মধ্যে গরম, সেই পুরুলিয়া। এবং তুমি যেটা বললে, ধরো ওই বাইরের অত হিটে আমরা শুট করছি, তারপরে ভ্যানিটি ভ্যানে ঢুকছি যখন, তখন এসি, ও বাবা, সেই তো একটা অদ্ভুত, মানে ওটা চলতে থাকে, মানে সেটা কিছু করার নেই। এবার আমরা অভিনেতারা এগুলোকে মানিয়েই নিয়েছে, এবং এর ফলে অনেক সময় অনেকের কিছু হয়ও না তাতে, মানে সেটা আমরা জানি। আমরা দিনের পর দিন, মানে জানো আমরা টানা 24 ঘন্টা 27 ঘন্টা শুট করতে আমরা অভ্যস্ত আর কি, মানে করেছি। তো মানে এরকম প্রচুর হয় যে কেউ অসুস্থ হয়ে গেলে, মানে আমি মোটামুটি এখনো পর্যন্ত এমন কোনো কাজ করিনি যেখানে আমাকে ডাক্তারি করতে হয়নি। আচ্ছা, অ্যাটলিস্ট হলেও একটা টিটিনাস আমি দিয়েছি, ঠিক আছে। যেহেতু আমি ডাক্তার এবং অভিনেতা, মানে এখানে মানে এই জায়গাটার সব থেকে মেমোরেবল যদি বলো যে মেল বন্ধন, এটা হয়েছিল আমার জীবনে 2021 সালে, যখন কোভিডের সেকেন্ড ওয়েভটা আসে আর কি। মানে সেই সময় তোমরা জানোই, মানে একটা এক্সট্রিম একটা বেড ক্রাইসিস চলেছে, বেড ক্রাইসিস, অক্সিজেন সিলিন্ডার ক্রাইসিস, মানে এক্সট্রিম। তো একদিন সন্ধ্যাবেলা আমাকে যিশুদা ফোন করে,
যিশুদা ফোন করে বলে যে তখন যিশুদার সাথে আমার আলাপ খুব একটা নেই আর কি, মানে আমি তো চিনি যিশুদা, আমাকে বলে যে শোনো না, মানে এরকম ভাবে তো এত কিছু হচ্ছে, আমরা কি কিছু করতে পারি না মানুষের জন্য? আলাম হ্যাঁ দাদা বলুন না কি করতে পারি। বলছে আমি তোমাকে একটা বাড়ি দিতে পারি যেখানে বেড রাখতে পারবো, এবং মানে তোমাকে অর্থনৈতিক কিছু সাপোর্ট আমি করতে পারি যেটাতে তুমি কিছু পেশেন্টকে উপকার করতে পারবে। আলাম হ্যাঁ দাদা আমি করতে পারবো। একদম এক রাতের ফোনে তারপরের দিন গিয়ে যিশুদা এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত এরা ছিলেন এবং মিলে একটা ওই লেক মলের ঠিক পাশে একটা গানের স্কুল আছে, আমার নামটা মনে নেই, গীতবিতান না বিত সামহ কিছু একটা হবে, সেখানে আমরা একটা প্রায় মানে কত মানে 20 বেডের একটা মিনি হসপিটাল আমরা তৈরি করেছিলাম, যেখানে আমরা অক্সিজেন, অসাধারণ, ঠিক, বাইপ্যাপ, সিপ্যাপ এবং ট্রিটমেন্ট আমরা করতাম। সেখানে আর একজন ডাক্তার ছিল, ডাকনাম বেবি, আমরা বেবি বলেই ডাকি আর কি। তো মানে আমরা খুব করেছিলাম আর কি সেই সময়, সেইটা আমার মানে লাইফে আমার মনে হয়েছিল। এবং তারপরেই যেটা হলো আমাদের আর্টিস্ট ফোরাম, যিশুদার ওইটা দেখে আর্টিস্ট ফোরামও আমাদেরকে বললো যে আমাদের এখানেও যদি কিছু করা যায়, তখন আর্টিস্ট ফোরামের তরফ থেকেও একটা প্রায় 30-35 বেডের একটা এরকম করা হয়েছিল যে কোভিডের সময়, এবং সেখানে সবাই ছিলেন, প্রায় দিগন্তদা, তারপরে ভরত বাবু, এবং প্রত্যেকেই এটা দায়িত্ব নিয়ে এটা করেছিলেন আর কি, মানে এবং সেখানার শান্তিদা মেন উদ্যোগটা নিয়েছিল আর কি। শান্তিদা ফোন করে বললো এই শোন না তুই এরকম করছিস ওখানে, যিশু ওখানে, শান্তিদার সাথে যেহেতু থিয়েটারের অনেক দিন থেকে, তো আমাদের এখানে কিছু করা যাবে না, টেকনিশিয়ান বা আর্টিস্ট মানে কেন করা যাবে না। তো ওই টিমটাকে নিয়ে আমরা আবার একটা পুরো বেড ওই রকম করে মানে, এবং ওটা চলেছিল প্রায় 45 দিন মতো আমরা টেনেছিলাম, এবং সেখানে আমরা মিউকরমাইকোসিস সেটা ডায়াগনোসিস করেছিলাম। এটা কি? আমি ওকে একবার দেখিয়েছি, মিউকরমাইকোসিসের একটা কেস, তালুতে পুরো ফুটো। ও আচ্ছা, হ্যাঁ, তো সেখানে আমরা ডায়াগনোসিস করেছি আর কি, এটা পরে আসছি, কিন্তু মানে আমরা এতটাই মানে প্রফেশনালি জায়গাটাকে ডিল করেছিলাম। তো আমরা, এবং কারো কাছ থেকে কিন্তু কোনো টাকা নেওয়া হতো না, এবং টোটালটাই ফ্রি অফ কস্টে হতো, মানে যিশুদার যেটা হয়েছিল সেটাও ফ্রি অফ কস্ট, এবং আর্টিস্ট ফোরামের যেটা হয়েছিল সেটা অফকোর্স ফ্রি অফ কস্ট। আচ্ছা, ইনফেকশাস ডিজিজ যেটা তোমার স্পেশালিটি, যেটা নিয়ে তোমার পড়াশুনো, তো এই যে গরম পড়েছে এই সময় কি কি ইনফেকশাস ডিজিজ হয়? দেখো গরম শীত এরকম কোনো ব্যাপার থাকে না, আচ্ছা, এটা যে কোনো সময় হতে পারে, তবে হ্যাঁ শীতকালে একটু কম হয়, তার কারণ ম্যাক্সিমাম যে ব্যাকটেরিয়া তাদের গ্রোথ এই 35, 36, 37 ডিগ্রি সেলসিয়াসে মোটামুটি অ্যাডিকুয়েট হয়। তো দ্যাটস ওয়াই আমাদের গ্রীষ্মকালে একটু ব্যাকটেরিয়াল গ্রোথ বা ফাঙ্গাল গ্রোথ বা ভাইরাল লোড এগুলো একটু বেশি থাকে আর কি। এবার সেটা যে কোনো ব্যাকটেরিয়া ভাইরাসই হতে পারে আর কি। তো এর ফলে কি কি রোগ আমরা দেখতে পাই? দেখো এইখানে কমন যেটা ফ্লু সেটা হতেই পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন, লাং ইনফেকশন হতেই পারে, এবারে ধরো সার্জিক্যাল সাইড ইনফেকশন এটা হতেই, মানে সেটা যে কোনো সময় হতে পারে, এটা যে কোনো সময় হতে পারে, ঠিক আছে। তো আরেকটা যেটা আসছে সেটা হচ্ছে বর্ষাকালে ডেঙ্গু। ডেঙ্গু ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে আমাদের ডেঙ্গু ডায়াগনোসিসই কেউ করতে পারি না, যে মানে আমি সাধারণ মানুষের কথা বলছি, যে ডেঙ্গু হয়েছে কেউ এটা অ্যাকসেপ্ট করতে চায় না। তো ডেঙ্গু নামটা মনে হয় বাজে বলে, ভালো একটা নাম। মানে এটার কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা যদি একটু মানে একটু চোখ কান খোলা রাখি সাধারণ মানুষ হিসেবে, তাহলেই বুঝতে পারবো। সেটা হচ্ছে ডেঙ্গুর 3টে ভাগ থাকে, একটা হচ্ছে ডেঙ্গু ফিভার, আর একটা হচ্ছে ডেঙ্গু হেমারেজিক ফিভার, আর একটা হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম। ডেঙ্গু ফিভারটা হচ্ছে কি একটা জাস্ট মাইল্ড একটা ফিভার থাকবে, ঠিক আছে, একটা বডিতে একটা ব্যথা থাকবে, আর এটা একটা যেটা মেন, যেটা একদম মানে খুব মানে একদম ওয়ান স্পট ডায়াগনোসিস হয়, যেটা সেটা হচ্ছে একটা রেট্রো অরবাইটাল পেন থাকে, চোখে প্রচন্ড একটা ব্যথা হয়, মনে হয় চোখের ডিমাটা ফেটে বেরিয়ে আসবে, এরকম একটা ব্যথা হয়। তো আর ডেঙ্গু হেমারেজিক ফিভার কি সবগুলোই থাকবে, তার সাথে কি হয় ভিজিবল কিছু তুমি ব্লিডিং দেখতে পাবে, ঠিক আছে, মানে পারপিউরিক স্পট, ইভেন জিঞ্জিভাল ব্লিডিং হয়, একদমই হয়, অনেক কিছু হয়, জিঞ্জিভাল ব্লিডিং হয়। আর একটা যেটা হয় যেটা ডাক্তারাই মেনলি বুঝতে পারবে, সেটা হচ্ছে লিভারটা একটু বেড়ে যায়। আর শক সিনড্রোম বলতে এগুলো সবই থাকবে, তার সাথে শক, পালসটা খুব লো ভলিউম পালস হবে, ন্যারো পালস প্রেশার হবে, বিপি ফল করবে, রেস্টলেস থাকবে পেশেন্ট। আরেকটা যেটা হয় খুব নজিয়া অ্যান্ড ভমিটিং হয়। নজিয়া ভমিটিং যদি হয় দ্যাটস দ্য অ্যালার্মিং সাইন, এবং তার সাথে যদি তোমার ভিজিবল ব্লিডিং থাকে, তার মানে কিন্তু পেশেন্টকে আর বাড়িতে রাখা যাবে না,
তোমাকে হসপিটালাইজড করতেই হবে। ভারতবর্ষে আছি আর টিউবারক্লোসিস নিয়ে আলোচনা হবে না, এটা তো হতে পারে না। তো টিউবারক্লোসিস নিয়ে একটু শুনতে চাই। টিউবারকুলোসিস সম্পর্কে যেটা বলার, হ্যাঁ। আমরা টিউবারকুলোসিস শুনলেই কি ভাবি যে লাংসের একটা সমস্যা। মানে এখানে মানে সবাই জানি, মানে সেটা যে কেউ বলবে টিবি হয়েছে তার মানে কাশছিস, কফ হয়েছে, এইটা। কিন্তু এটা ছাড়াও যে আরো কত টিবি হয় সেইটা জানা খুব ইম্পর্টেন্ট। এবং লাংস টিবিটা একমাত্র সিমটোমেটিক থাকে, আর বাদবাকি টিবিগুলো কিন্তু ল্যাটেন্ট পিরিয়ডে থাকে, মানে তাদের কিন্তু খুব একটা সিমটম হয় না, অ্যান্ড দে আর মোর ডেঞ্জারাস। যেমন বোন টিবি, তুমি যদি স্ক্যান করো ওই বোন টিবি আর মেটাস্ট্যাটিক যে মানে বোনে যে মেটাস্টেসিস হয়, দুটোর পিকচার মোটামুটি সেম থাকে আর কি, কিছু কিছু ডিফারেন্স থাকে, সেটা যারা রেডিওলজিস্ট তারা ওটা ডায়াগনোস করতে পারবে। তো তারপরে হচ্ছে তোমার ব্রেন টিবি, অ্যাবডোমিনাল গাট টিউবারকুলোসিস, জেনিটো ইউরিনারি টিউবারকুলোসিস, ঠিক আছে? এই টিবিগুলোকে ডায়াগনোস করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো টিবি এখন মানে যদি গোদা ভাষায় বলতে হয় যে টিউবারকুলোসিস এখনো কিন্তু ভারতবর্ষের কাছে একটা অভিশাপ। ঠিক। তার কারণ এই টিবি যে স্প্রেড হয়, আমাদের দু রকমের জিনিস আছে। সেটা হচ্ছে আমরা প্রায়ই জানি, মানে এখন কোভিডের সৌজন্যে ড্রপলেট অ্যান্ড এরোজলস, এই দুটোর কিন্তু ডিফারেন্স আছে। পার্টিকেল, ড্রপলেটের যে পার্টিকেল তার সাইজ হচ্ছে মোর দ্যান 5 মাইক্রোমিটার, আর এরোজলসের সাইজ হচ্ছে লেস দ্যান 5 মাইক্রোমিটার, ইটস ভেরি টিনি অ্যাকচুয়ালি, এবং এটা খুব ইজিলি তোমার স্প্রেড করতে পারে। টিউবারকুলোসিস কিন্তু থ্রু এরোজলস স্প্রেড করে। এবারে আমাদের এই যে এত ঘন জনবসতি এবং ইমপ্রপার ভেন্টিলেশন এবং মানুষের সচেতনতার যে অভাব, সেইটার জন্যই কিন্তু টিউবারকুলোসিস এখনো আমাদের একটা অভিশাপ হয়ে দাঁড়িয়ে আছে। কারণ কি, আমরা কেউ ডায়াগনোসিস করি না। আমার দীর্ঘদিন ধরে কাশি থাকছে, আমিও ঠিক আছে একটা অ্যান্টিবায়োটিক খেলাম, থেকে গেলাম, ঠিক, আমি জানি না যে আমার ভেতরে হয়তো টিউবারকুলোসিস আছে। এইটা যতক্ষণ না ডায়াগনোসিস হচ্ছে, এবার ধরো তুমি যে এলাকায় থাকছো, তুমি একটা ঘিঞ্জি এলাকায় আছো, তোমার এই যে কথা বললেই এরোজল স্প্রেড হয়, তো অটোমেটিক টিউবারকুলোসিস স্প্রেড করবে। ঠিক। তো এইটা ইটস ভেরি ইম্পর্টেন্ট মানুষের জানা, মানে এবং সেটা গভর্নমেন্টের থ্রু দিয়েও প্রচুর মানে প্রোগ্রাম হয়, ন্যাশনাল টিউবারকুলোসিস যে প্রোগ্রাম RNTCP হয় আর কি, সেটা মানে সেটা আমার মনে হয় আরেকটু গুরুত্ব দিয়ে এটা করা উচিত আর কি। আর একটা জিনিস আসছি, এখন টিউবারকুলোসিস হচ্ছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট। আমি এটা আসছিলাম, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস মেনলি ধরো রিফাম্পিসিন, আইসোনাইজাইড এবং আরো যে যে ড্রাগগুলো আছে 2 or 3 মোর ড্রাগগুলো রেজিস্ট্যান্স হলে তখন আমরা সেটাকে বলি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টিউবারকুলোসিস। এই টিউবারকুলোসিসটা কেন হয়, তার কারণ হচ্ছে আমাদের ইমপ্রপার মেডিকেশন, যেটা আমি প্রথমেই বললাম। তোমার টিউবারকুলোসিস হয়েছে, এবারে একদম গাইডলাইন আছে, বিশ্বাস করো, মানে এটা কোনো হাতিগোড়া ব্যাংক কিছু নয়। টিউবারকুলোসিস হলে একদম তুমি যদি কোনো স্বাস্থ্য কেন্দ্রে গভর্নমেন্ট হসপিটালে যাও, তারা একটা টেস্ট করে, CBNAT, কার্টিজ বেসড নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট, which is very good and very much sensitive and specific, 99% তোমার স্পেসিফিক এটা আছে। এবং এইটার টেস্টের একটা অ্যাডভান্টেজ হচ্ছে, এটা হচ্ছে RPO জিন যে মিউটেশন হয় টিউবারকুলোসিসের, যেটার জন্য রিফাম্পিসিন রেজিস্ট্যান্স হয়, সেটাকেও ডায়াগনোসিস করতে পারে এটা, এই মানে CBNAT। এই CBNAT মোটামুটি মানে প্রত্যেকটা মেডিকেল কলেজেই মোটামুটি অ্যাভেলেবেল থাকে। তো সেইখানে এই ডায়াগনোসিস হওয়ার সাথে সাথে কিন্তু একটা কিট থাকে, এবং কিটে সমস্ত ওষুধ ফ্রিতে, কিভাবে কি কি খেতে হবে না হবে। মানুষজন কি করে, 2-3টে খেলো, 1 সপ্তাহ খেলো, কমে গেল, ছেড়ে দিল। কি হলো, সিমটমটা হয়তো একটু ভালো হলো, কিন্তু টিউবারকুলোসিসটা পুরো চলে গেল না। ওর এরোজলসের থ্রু দিয়ে কিন্তু আবার চারপাশের মানুষজনকেও ইনফেক্ট করতে পারে। এবার আসবো পোকা হয়ে যাওয়া। অনেক ক্ষেত্রে দেখেছি কোনো একটা ঘা হয়, ঘাটা ট্রিটমেন্ট না করতে করতে হঠাৎ করে নাকি ওখানে ব্যাকটেরিয়া না ভাইরাসের জন্য আমি জানি না, তুমি সেটা বলবে, পোকা হয়ে যায়। এই জীবনের উৎপত্তি কিভাবে হয়? না, দু রকমের হয় অ্যাকচুয়ালি। একটা হয় মানে এটা খুব মানে চলতি কথায় শোনা যায় ম্যাগটস। ম্যাগটস বেসিক্যালি কি, এটা হচ্ছে আমাদের ফ্লাই
হুম। তার যে লার্ভাল স্টেজ সেটাকে আমরা ম্যাগটস বলি। এই ম্যাগটস অ্যাকচুয়ালি আসে হচ্ছে দুর্গন্ধ থেকে। মানে আমাদের যে ইনফেকশন হয় সেই ইনফেকশনে যদি আমার সিউডোমোনাস যে ব্যাকটেরিয়াটা যদি গ্রো করে একটা অদ্ভুত বাজে গন্ধ তৈরি করে। এবং স্ট্যাফাইলোকক্কাস, মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, এমআরএসএ, ইটস ভেরি ইম্পর্টেন্ট। মানে সফট টিস্যু ইনফেকশনে তুমি একটা এমআরএসএ পাবেই। হুম। এই দুটো ব্যাকটেরিয়া এই ম্যাগটসকে খুব অ্যাট্রাক্ট করে এবং ম্যাগটস দেখে যে বাহ, এবং এরা অনেক রকম মানে নিউট্রিশিয়াস জিনিস তৈরি করে ওই ঘায়ের মধ্যে। তার ফলে ম্যাগটস ভাবে বাহ, আমার তো এখানে ভালোই খাওয়া দাওয়া হচ্ছে একদম, আমি এখানে জমিয়ে থাকি। তো এইটার মানে ট্রিটমেন্ট ওষুধ তো আছেই, তার সাথে সার্জিক্যাল এক্সিশন। ছোটবেলা থেকে জানি আমরা দুটো প্রাণীকে খুব আমরা অপছন্দ করি, একটা মশা যেটা নিয়ে কথা হলো ডেঙ্গু, আর একটা হচ্ছে মাছি। মাছি বসা মানে কোনো খাবার খাবে না, এবং মাছি যে কি কি রোগ ছড়ায় সেটা যদি তুমি একটুখানি বলো। মাছি প্রচুর রোগ ছড়ায়, প্রচুর, মানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াকে নিয়ে নিয়ে ঘুরে বেড়ায়, এদিক থেকে ওদিক করে। এই মাসির কথা মাকে বলে, মায়ের কথা মাসিকে বলে, প্রচুর কিছু করে আর কি। ঠিক আছে, মানে তুমি মানে ব্যাকটেরিয়াল মানে ইনফেকশন, এস্টেরিশিয়া কোলাই থেকে শুরু করে বিভিন্ন প্রোটোজোয়াল ইনফেকশন যা তুমি ভাবতে পারো আর কি, মাছি একা দায়িত্বে মোটামুটি সবকিছু মোটামুটি করতে পারে আর কি। এবং সেখান থেকেই আমাদের যে বিভিন্ন ধরনের ফুডবর্ন যে ডিজিজগুলো হয়, ডায়রিয়া হয়, ব্যাকটেরিয়াল ডায়রিয়া, ভাইরাল ডায়রিয়া, প্রোটোজোয়াল ডায়রিয়া, ঠিক আছে, এই সমস্ত কিছু মোটামুটি একটা মোটামুটি হতে থাকে আর কি। এবং এই ডায়রিয়ার প্রসঙ্গে একটা জিনিস মানে বলা উচিত আর কি, এই ডায়রিয়াটাকে না আমরা খুব নেগলেক্ট করি। ও পটি হয়েছে, কি ও কমে যাবে, একটা জিডট খা, ও দুদিনেই চেপে যাবে। কিন্তু এই ডায়রিয়া কতটা যে ডেঞ্জারাস হতে পারে, মানে ডায়রিয়াতে কি হয় বেসিক্যালি আমাদের ওয়াটার সিক্রেশন হয়, এবং এমন পর্যায়ে হতে পারে পেশেন্ট হাইপোটেনশন হয়ে মারাও যেতে পারে। এরকম ডায়রিয়া তৈরি করা, এই রোগটা তৈরি করা এমন এমন জিনিস যেটা মৃত্যুর কারণ হতে পারে। না, এইটা আমি বলি, এইখানে একটা স্পেশাল একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে অপরচুনিস্টিক ইনফেকশন। সেটা হচ্ছে আমাদের যারা ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট থাকে, ম্যাক্সিমাম ধরো যারা এইচআইভি ইনফেক্টেড পেশেন্ট, বা ধরো যারা ক্যান্সার পেশেন্ট, বা ধরো যাদের অর্গান ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, তারা ইমিউনোজেনিক ভাবে খুব উইক থাকে। তো এদের ক্ষেত্রে কি হয়, এক ধরনের ব্যাকটেরিয়া ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল বলে একটা ব্যাকটেরিয়া ইনফেক্ট করে, সিউডোমেমব্রেনাস কোলাইটিস বলে একটা ডিজিজ প্রডিউস করে, এমন মানে সবুজ রঙের একটা পটি হয় আর কি। পুরো মানে সেই মানে এক একটা পেশেন্টের 60 থেকে 70 বার পটি হতে পারে, এবং সেই ইয়েতে হাইপোটেনশন হয়, পেশেন্ট এক্সপায়ারও করে। কখনো এরকম হয়েছে বুম্বাদা তোমায় ফোন করে বলেছে জল আমার পেট খারাপ হয়েছে, একটা ওষুধ বলে দে? না দাদা দাদা মানে আরে চাইও না সেরকম ডাল ভাত বা বিরিয়ানি তফাৎ বুঝে নেই। বুম্বাদা দেখো, দাদা মানে আমি দাদার সাথে তো একটা কাজই করেছি, মানে আমি দেখেছি আর কি, মানে উনি প্রচন্ড ডিসিপ্লিন তো সেটা সম্পূর্ণ আলাদা কথা। মানে এটা আমি শুনেছি অনেককে বলতে, পারেন নিজের চোখে দেখেছি। মানে উনি এত বড় একজন স্টার মানে কি, উনি বাংলা সিনেমার আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে শেষ কথা। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা সিম্পল একটা ছোট আর্টিস্ট, সে দুপুরে খেয়েছে কিনা বুম্বাদা এসে কিন্তু সেটা জিজ্ঞেস করে, মানে এটা আমি দেখেছি আর কি। মানে সেই রকম একজন মানুষ যদি আমাকে জিজ্ঞেস করে যে কি করবো, আপনি ফোনটা রাখুন, আমি আসছি আপনার কাছে। বাংলা সিনেমার যে খারাপ অবস্থা, এর ওষুধ কি দেবে? লিকুইড ফরমেশনে C2H5OH যদি খায় আর কি। এইটা আপনি দেখিয়ে খাবেন। এই যে জুনিয়র ডাক্তাররা, নার্সরা আইসিইউ এই এত ইনফেক্টেড এরিয়ায় কাজ করে, আমরা তখন রোগীদের কথা বলছিলাম যে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন অথবা ইনফেকশন, তো এরা কতটা ভালনারেবল, প্রচন্ড সাংঘাতিক জায়গা সব সময় থাকছে। এই আমি একটা প্রথমে বলেছিলাম অনুষ্ঠানের শুরুতে, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন মানে পেশেন্টদেরকে যেরকম ক্ষতি করতে পারে, ডাক্তারদের ক্ষতি করতে পারে, হেলথ কেয়ার ওয়ার্কার যারা সিস্টার থাকে বা আরো যারা যারা স্টাফেরা থাকেন, যারা প্রতিনিয়ত রোগীদের সেবায় নিমজ্জিত থাকেন, তাদের ক্ষতি করতে পারে, এবং রোগীর বাড়ির লোকদেরও ক্ষতি করতে পারে। এবার এটা কেন হয়? এটা হয় কিন্তু সম্পূর্ণভাবে সমস্ত মানুষদের জন্যই। আমি প্রথমে ডাক্তারদের দোষটা বলি এবং হেলথ কেয়ার ওয়ার্কারদের। ধরুন আমি একটা পেশেন্টকে দেখতে গেছি, আমি জানি না পেশেন্টের কি ইনফেকশন আছে, আমি পেশেন্টটাকে দেখলাম, হাত ফাত ধুলাম না, পেশেন্টটাকে দেখলাম ফেকলাম, তারপরে একটা পেশেন্ট
বলছে ডাক্তারবাবু আমার না এখানে ব্যথা করছে। আমি সঙ্গে সঙ্গে চলে গেলাম ওই পেশেন্টের কাছে। আমার কিন্তু উচিত অ্যাটলিস্ট একটা স্যানিটাইজার দিয়ে হাতটা পরিষ্কার করে এই পেশেন্টটাকে রাখা। ঠিক। আইসিইউতে স্পেসিফিক্যালি আমরা দেখেছি অনেক আইসিইউতে ডাক্তারবাবুরা যে জুতো পরে বাইরে থেকে আসছেন সেই জুতো পরেই কিন্তু ঢুকে যাচ্ছেন। and this is not done and this is a bad practice. এবং আইসিইউতে ঢোকার আগে সম্পূর্ণভাবে নিজেকে হাইজিন মেনটেন করে, হ্যান্ড ওয়াশ করে, জুতো চেঞ্জ করে, গায়ে গাউন পরে ঢোকা উচিত আইডিয়ালি। ঠিক। আমরা যদি এই প্র্যাকটিসটা না করি তাহলে এই হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন সম্পূর্ণভাবে আমাদের এক সময় শেষ করে দেবে। আর পেশেন্ট পার্টি এবং- তো পেশেন্ট পার্টি এবং আমি বলছি পেশেন্ট পার্টি ঢুকে গেল, ঢুকে হাত ফাত দিল, দিয়ে আবার চলে এলো। ঠিক। এবং এই যে স্বাস্থ্যকর্মী যারা আছেন, যারা ফ্লোর পরিষ্কার করেন, তাদেরকেও কিন্তু রীতিমতো পরিষ্কার করতে হবে, না হলে কিন্তু এই ইনফেকশন আরো বাজেভাবে ছড়াবে। ঠিক। মাস্ক, গ্লাভস, মানে আমাদের এই অ্যাওয়ারনেসটা তৈরি করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো পেশেন্টকে দেখার আগে হাত ধোবো, দেখার পরে হাত ধোবো, অ্যাটলিস্ট জল দিয়ে না হলো স্যানিটাইজার দিয়ে আমরা এই প্র্যাকটিসটা করা উচিত। অনেক হসপিটালে আমি দেখেছি এখন ডিসপোজেবল গ্লাভস ইউজ হয়, ইউজ হয়, যে একদমই এই তাই। পেশেন্টকে দেখার পর গ্লাভস এবারে দেখো প্রাইভেট হসপিটালগুলোতে করা যায়, এবার গভর্নমেন্ট হসপিটালে সবসময় সম্ভব হয় না, এত গ্লাভস থাকে না, এত পেশেন্টের জন্য এত গ্লাভস থাকে না। তো সেই জন্য আমার মনে হয় ব্যক্তিগত উদ্যোগে একটা হালকা স্যানিটাইজার রাখলে সেই জিনিসটাকে ওভারকাম করা যায়। আচ্ছা, এই সরকারি হসপিটালে ডক্টর পেশেন্ট যে রেশিও সেটা আমরা জানি, এর আগেও আমরা একটা পর্ব করেছি, এটা খুব ঘাটা একটা জায়গা, যার জন্য জুনিয়র ডক্টরদের উপর একটা ম্যাসিভ প্রেশার পড়ে। তো এইটার জন্য কি কোনো রেগুলেশন আনা উচিত? না, রেগুলেশন দেখো, ব্যাপারটা হচ্ছে আমি তোমাকে বলি, ধরো একটা পেশেন্ট, হসপিটাল প্রচুর আছে, ঠিক আছে, ধরো আজকে একটা পেশেন্ট সাপোজ ধরো মেদিনীপুরের কোনো একটা জায়গায়, ঠিক আছে, বালিচক বা এরকম জায়গায় একটা পেশেন্টের একটা হিউজ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো। তুমি দেখলে যে পেশেন্টটার কিন্তু কোনো বডিলে কিছু হয়নি, কিন্তু পেশেন্টটার কোনো কনসাসনেস নেই। তাহলে তোমাকে কি করতে হবে? একটা এমআরআই করতে হবে, তোমার একটা সিটি স্ক্যান করতে হবে। এবার কাছাকাছি যে জায়গাগুলো আছে, প্রাইভেটে অনেক জায়গা আছে, কিন্তু গভর্নমেন্ট সেট আপে ওই যে ফেসিলিটিটা, এবার তুমি দেখলে সিটি স্ক্যান করে এমআরআই করে ওখানে একটা হেমারেজ আছে, ঠিক আছে, তাহলে তোমাকে সঙ্গে সঙ্গে একটা ওটি করতে হবে বা ওই ইনিশিয়াল ম্যানেজমেন্টের তারিখ তো মানে দিতে হবে। তাহলে সেইটা অ্যাভেলেবেল থাকছে কিন্তু অন্য অনেক জায়গায়, মেডিকেল কলেজগুলোতে। তাহলে সেই যে জার্নিটা, এই সবের জন্যই কিন্তু একটা প্রেশার বিল্ড আপ হয়। এবারে এই জিনিসগুলোকে যদি প্রত্যেকটা জায়গায় সেকেন্ডারি বা টার্সিয়ারি লেভেলে তৈরি করা যায়, তাহলে আমার মনে হয় যে এই মেডিকেল কলেজগুলোর উপরে যে প্রেশার, সেটা খানিকটা হয়তো কমবে। তো মাইক্রোবায়োলজিস্ট ডাক্তারবাবুকে পেয়েছি, আর ইমিউনোলজি নিয়ে আলোচনা হবে না, এটা তো হতে পারে না। আর ভ্যাকসিন নিয়ে আলোচনা হবে না, এটা তো হতে পারে না। তো ভ্যাকসিন নিয়ে যদি আলোচনা করি, ওই ফোঁটা ফোঁটা ভ্যাকসিন আর ইনজেকশন ভ্যাকসিন, মানে বুঝলাম না। পোলিও, হ্যাঁ পোলিওতে ফোঁটা ভ্যাকসিন আর ওই ইনজেকশন ভ্যাকসিন, কোনটা নেব? এই কনফিউশনটা আমি অনেকেই দেখেছি, অনেকেই জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু বাচ্চা ইনজেকশনটা নিয়েছে, আর যে এই যে পালস পোলিওর যে ওরাল পোলিও, ওটা কি নেওয়ার প্রয়োজন আছে? অনেকেই নেয় না, কিন্তু অনেকেই নেয় না। ওই বার্থের সময় ওপিভি 0 দেয়, তারপরে গুলো তো অনেকেই এটাকে অ্যাভয়েড করে যায়। এখানে জানতে হবে যে ভ্যাকসিন আমাদের মানে অনেক রকমই হয়। প্রধানত 2 রকমের ভ্যাকসিন হয়, একটা হচ্ছে লাইভ অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিন, আর একটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। লাইভ অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিন মানে হচ্ছে আমি একটা লাইভ অর্গানিজমকে অ্যাটিনিউয়েশন করছি। হোয়াট ইজ অ্যাটিনিউয়েশন যদি বলি পাতি বাংলা ভাষায়, যে অর্গানিজমটাকে আমি এমনভাবে প্রিপেয়ার করছি তাতে তার প্যাথোজেনিসিটিটাকে, মেনলি কি হয় যে আমাদের শরীরে একটা যদি ভাইরাস বা ব্যাকটেরিয়া ঢোকে, সেটা হচ্ছে একটা অ্যান্টিজেন। সেই অ্যান্টিজেনের রেসপেক্টে কি হয়, একটা অ্যান্টিবডি তৈরি হয়, যে অ্যান্টিবডিটা আমাকে ওই অ্যান্টিজেনের খারাপ প্রভাব থেকে রক্ষা করে। তাহলে এই যে অ্যান্টিজেনের রেসপেক্টে অ্যান্টিবডি তৈরি হলো, দিস ইজ কল্ড ইমিউনোজেনিসিটি অফ দ্যাট অর্গানিজম। ঠিক। আর প্যাথোজেনিসিটি হচ্ছে কি না, ও যে যে ক্ষতি তৈরি করছে আমাদের শরীরে। তো অ্যাটিনিউয়েশন হচ্ছে এমন জিনিস যে তার মানে ওই লাইফ অর্গানিজমটার প্যাথোজেনিসিটিটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, কিন্তু ইমিউনোজেনিসিটিটাকে আমি বজায় রাখছি, ল্যাংড়া করে ঢুকিয়ে দিচ্ছি, কিন্তু ও কাজটা করে দিতে পারবে। ওরাল পোলিও ভ্যাকসিন হচ্ছে এইরকম একটা ভ্যাকসিন, যেটা আমাদের মিউকোজাল লেভেলে ইমিউনিটিটা তৈরি করে, আর যেটা লাইফ লং থাকে। ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন মানে কি, আমি একটা অর্গানিজমকে মেরে ফেলছি, তারপর ওটাকে সেল কালচার করে একটা ভ্যাকসিন করে আমি শরীরে ইনজেক্ট করছি, সেটার কিন্তু স্থায়িত্ব বেশি দিন হয় না। তাই
ওরাল পোলিও ভ্যাকসিন আপনি যদি ইনজেকশন নাও নেন তাতে আপনার খুব একটা কিছু অসুবিধা হবে না, কিন্তু ওরাল পোলিও ভ্যাকসিন আপনাকে কিন্তু নিতেই হবে। এবার আসি বাঙালিদের প্রিয় ওষুধ, গ্যাসের ওষুধ। হ্যাঁ, অনেক বাঙালিকেই দেখেছি কোনো সময় হয়তো কোনো ডাক্তারবাবু প্রেসক্রাইব করেছিল, গ্যাস হচ্ছিল বলে একটা গ্যাসের ওষুধ খেত, তারপর দেখেছি সেটা তার একটা অভ্যাসে পরিণত হয়েছে, সকালে উঠে একটা গ্যাসের ওষুধ খেয়ে নি। যে আমাদের একজন স্যার ছিলেন নিউরো সার্জন ডক্টর নিপেন ভৌমিক, নাম অনেকেই শুনে থাকবেন আর কি। ধরো স্যার পেশেন্ট দেখছেন, দিয়ে বলছেন যে তুমি কি কি ওষুধ খাও? আমি কিচ্ছু খাই না, আমার কোনো ওষুধ খাই না। শিওর? না ডাক্তারবাবু আমি কোনো ওষুধ খাই না। গ্যাসের ওষুধ? হ্যাঁ স্যার সেটা তো একটা মানে এমনি একটা মানে ওটা কি ওষুধ? তুমি বিশ্বাস করো না কি পরিমাণ বকতেন উনি। কারণ গ্যাসের ওষুধ খাওয়া যেটা হয়, গ্যাসের ওষুধ খেলে যেটা আমাদের শরীরে হয়, ভিটামিন ডেফিসিয়েন্সি হয়, ঠিক আছে, যেটা আমাদের মানে খুব ক্ষতি করে, মানে আমাদের যে নর্মাল যে মাইক্রোবিয়াল ফ্লোরা থাকে সেগুলোকে নষ্ট করে দেয়। তার ফলে কি হয়, আমাদের অটোমেটিক যে ডাইজেশন বা যে সিস্টেমটা সেটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। তো মানে এই আরেকটা কথা খুবই শুনতে পাই, ডাক্তারবাবু মাথায় গ্যাস উঠে গেছে। কোন রাস্তা দিয়ে? হ্যাঁ কোন রাস্তা দিয়ে, এইটা আমরা আজ পর্যন্ত বুঝতে পারিনি। এইটা মানে মানে মাথায় গ্যাস উঠে গেলে আর মানে তখন ওনাকে বলা হয় যে আপনি তাহলে একটু মানে মনঃসংযোগ করুন, একটু মেডিটেশন করুন, তাহলে দেখবেন মাথায় গ্যাস হয়ে আমার, কিন্তু আপনি হলো ম্যান, মানে আপনার কিছুই নেই, ডিরেক্ট চলে গেছে। এইটার এখনো আবিষ্কার হয়নি, রাস্তাটা খুঁজে পাইনি ডাক্তার আমরা, এইটা যেটা আমরা পেয়ে গেছি, এটা এখনো রিসার্চ রিসার্চ চলছে। আচ্ছা, তো মানুষের দেহে মানে ধরুন এই 38 মানে 38 বা 39 ট্রিলিয়ন থাকে ব্যাকটেরিয়া। হ্যাঁ, মানে 38 লিখে যদি 12টা শূন্য বসান তাহলে এত জিনিস আছে আপনার এখানে। তো তার মধ্যে কিছু কিছু হচ্ছে হলো ভালো, কিছু কিছু হচ্ছে হলো মোটামুটি, আর কিছু কিছু হচ্ছে হলো খুব বাজে। কিন্তু বাজেরা চুপচাপ ছেপে থাকে, আর ভালো ব্যাকটেরিয়ারা আপনাকে সাহায্য করে চলেছে। সেই ভালো ব্যাকটেরিয়া সম্বন্ধে ডাক্তারবাবুর কাছ থেকে জানতে হবে। গুড ব্যাকটেরিয়া দেহে কি কি? ব্যাকটেরিয়া মোটামুটি সবাই জানে, যেটা সব থেকে আমাদের প্রচলিত যে ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া, সেটার নাম হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। এই ল্যাক্টোব্যাসিলাস আছে, তারপরে আরো অনেক ব্যাকটেরিয়া আছে আর কি। এবার সেই ব্যাকটেরিয়াগুলো কি করে, বেসিক্যালি এরা আমাদের নর্মাল যে গাট, তার মোটিলিটি, তার যে পিএইচ, তার যে সমস্ত কিছু এনভায়রনমেন্ট সেটাকে কন্ট্রোল করে। এবং তার ফলে কি হয়, ডাইজেশন, অ্যাবজর্পশন এবং ভিটামিন সিনথেসিস, এইগুলো অনেক হেল্প হয়। এরা আড়ালে থেকে আমাদের অনেক উপকার করে যায়। এবং এগুলোর কিছু কিছু সোর্সও আছে, ন্যাচারাল সোর্সও আছে। তার একটা সব থেকে বড় উদাহরণ হচ্ছে টক দই। আমাদের দেখবেন অনেকেই বলা হয় পেট খারাপ হলে একটু দই খা, একটু টক দই খেয়ে নে। তো এইটা একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে মানে আমরা টাকা দিয়ে বাইরে কিনি বিফিল্যাক, ইকোনম, দিজ আর অল দ্য গুড ব্যাকটেরিয়া। সেই জায়গায় যদি আমরা একটু টক দই খাওয়ার অভ্যেস করি, তাহলে আমাদের গাটটা, এই জন্য বলা হয় না যে একটু খাওয়ার পরে একটু টক দই খেয়ে, এই জন্যই বলা হয়। কিন্তু তো ডক্টর কিঞ্জলকে অনেক প্রশ্ন করেছি, আপনারা অনেক কিছু জানতে পেরেছেন ডক্টর কিঞ্জলের থেকে। এবার একটু অ্যাক্টর কিঞ্জলের কাছে যাই। তো কিঞ্জল, তোমার অভিনয়ের আমরা সবাই ফ্যান, তো নতুন কি কি প্রজেক্ট আসছে তোমার? রিসেন্টলি একটা ছবি দেখলাম, আমার খুব ভালো লেগেছে, এটা আমরা পরবাসী। আর নতুন তোমার কি কি নতুন ছবি দুটো আসছে, একটা হচ্ছে হুল, যেটা সিধু কানুকে নিয়ে তৈরি করা, সিধুর চরিত্রে আমি অভিনয় করেছি। আর একটা হচ্ছে তোমাকে বুঝি না প্রিয়। হ্যাঁ, সেটা একটা অদ্ভুত অন্য একটা কনটেক্সট, মানে এই ধরনের ক্যারেক্টার আমি করিই নি আগে। ডিরেক্টর সায়ন যে এরকম একটা ভেবেছে, সেটাও খুব মানে ভালো লেগেছে আর কি। তো এই দুটো প্রজেক্ট আসছে আর কি। হুলটা নিয়েও আমি খুব আশাবাদী, কারণ এমন একটা জায়গায় শুটিং হয়েছে এবং যে ডিরেক্টর আবির দা খুবই ভালো, মানে খুবই মানে একটা হিউজ এক্সপিরিয়েন্স আর কি, হিউজ। তো আর একটা থিয়েটার আসছে, সেটাও এই বছরের শেষের দিকেই আসছে। দেখা যাক, সেটা এখনই বলছি না নামটা, তো এখনো লেখার পর্যায়ে আছে। ওর প্রথম ছবিটাই মানে হিরালাল যে সিনেমাটা ও করেছে, সেটাই কিন্তু একটা বিশাল বড় দর্শকের উপর একটা ছাপ ফেলেছে। তার মধ্যে একটা খুব মারাত্মক জিনিস আছে, ওর একটা বডি একটা ট্রান্সফরমেশন, মানে একদম, তাই তো? মানে ওটা দেখার মতো, কিন্তু মানে ক্লাসিক্যাল ফ্যাবিক্যাল গুলো দেখা যাচ্ছে, তুমি ওয়েট লস করেছো। মানে আমার সামনে একজন ছিল ক্রিশ্চিয়ান বেল,
ঠিক আছে, এটা বেসিনিস্টের কিসে? হ্যাঁ হ্যাঁ, উনি উনি হচ্ছে এটা নিদর্শন, মানে আমেরিকান হাসেলে মোটা হয়ে যাচ্ছে, একদমই তাই। তো মেশিনিস্টে আবার একদম। একদম রোগা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো উনি ক্রিশ্চিয়ান বেলের মতন বোধহয় ট্রান্সফরমেশন কেউ করতে পারেনি। সো থ্যাংক ইউ সো মাচ কিঞ্জল, এবং ধন্যবাদ Thank you. জানাবো আমাদের আজকের পর্বের গিফট পার্টনার শালিমারকে গিফট স্পন্সর করার জন্য। এবং শেষ করার আগে কিঞ্জলের থেকে জানবো ডেইলি লাইফে আমরা মানুষরা কি কি ভুল করি যার জন্য প্রচুর ইনফেকশন ছড়ায়। কিছুই নয়, আমরা যদি একটু সচেতন থাকি, হুম। হাত ধোয়া, হুম। মানে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাকে ধরার আগে হাত ধোয়া, হুম। বা ধরুন আমি বাইরে থেকে এলাম, হুম। নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বা যারা ডাক্তার বা যারা এই প্রফেশনের সাথে যুক্ত আছেন, পেশেন্টকে দেখার আগে এবং পরে এই যে হাইজিনগুলো মেনটেন করা, যেগুলো আমরা অলরেডি বলেছি আর কি, সেইটা। আরেকটা ইম্পর্টেন্ট একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে, এটা আমরা সচরাচর খুব অ্যাভয়েড করে যাই, সেটা হচ্ছে মেনিনজাইটিস বলে আমরা একটা জিনিস জানি, রোগের নাম জানি, যেটা আমাদের ব্রেনের যে মেমব্রেন মেনিনজেস, তার ইনফেকশনে মেনিনজাইটিস হয়। মেনিঙ্গোকক্কাল বলে একটা ব্যাকটেরিয়া আছে, নিজেরিয়া মেনিনজাইটিস, ঠিক আছে? এই ব্যাকটেরিয়াটা নর্মালি কোথায় থাকে বলুন তো? আমাদের নেজোফেরিংসে, এই জায়গাটায়। এই যে আমাদের একটা অভ্যেস আছে না, যখন তখন নাক খুঁটি আমরা, ঠিক আছে, কিছুর এই একটা অদ্ভুত অবকাশে একটা তাকিয়ে আকাশের দিকে আমরা একটা নাকের ভেতর হাতটা ঢুকিয়ে নাকটা খুঁটি। অনেক সময় কি হয়, নাক খুঁটতে খুঁটতে একটা রাপচার হয়। এই রাপচারের থ্রু দিয়ে কিন্তু এই ব্যাকটেরিয়াটা আমাদের ব্রেনে পৌঁছে যেতে পারে, এবং সেটা করতে পারে মেনিনজাইটিস, হুইচ ক্যান কজ ডেথ। একদম। আপনি এমন একটা জায়গায় যাচ্ছেন যেখানে ইনফেকশন প্রোন জায়গা, হুম। একটা হালকা একটু মাস্ক যদি ইউজ করেন, বা আপনার যদি ইনফেকশন হয়, আপনার যদি শরীর খারাপ থাকে, সেখানে আপনি একটু সাবধানতা অবলম্বন করলেন যাতে এটা ছড়িয়ে না যাতে পড়ে এটা বাকিদের ছড়িয়ে না কাছে। পড়ে। হ্যাঁ। এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে, যদি মনে করেন যে আপনার শরীরে কিছু অসুবিধা হচ্ছে, প্লিজ প্লিজ ডাক্তারের কাছে যান, গুগলের কাছে যাবেন। হ্যাঁ, আর দুমদাম হাত পেতে অ্যান্টিবায়োটিক খাবেন না। এটা শুধু বললাম, ডাক্তারবাবু বললো যে আপনার জন্য নয়, পুরো কমিউনিটির জন্য আপনি কি বড় বিপদ ডেকে আনছেন, সেটা হাত খুব সহজে পা বললাম। গা কোনো কিছু পেতেই নেবেন না, বুঝলেন তো? হ্যাঁ। আজকে কিঞ্জলের সাথে আমরা ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি নিয়ে অনেক কিছু আলোচনা করলাম, ডিপ ডাইভ করলাম, কিন্তু মাইক্রোবায়োলজির ABCD একদম সহজে, মানে ব্যাকটেরিয়া কি, ফাঙ্গাস কি, ভাইরাস কি, এইগুলো খুব সহজে বোঝানো রয়েছে। আমরা এর আগে একটা পর্ব করেছি ডক্টর সীমন্ত্রিনী পাত্র ব্যানার্জির সাথে, তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। সো থ্যাংক ইউ সো মাচ Thank you, কিঞ্জল thank you, আসার কিঞ্জল, জন্য, ধন্যবাদ। আর তোমার অভিনয় ক্যারিয়ারের জন্য অনেক অনেক শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে, কিন্তু বিশেষ করে ইনজেকশনের পক্ষ থেকে তোমার ডাক্তারি ক্যারিয়ারের জন্য আগামী দিনগুলোর জন্য অনেক অনেক শুভেচ্ছা। তোমার MD কমপ্লিট হোক, তুমি আরো বড় ডাক্তার হও, Thank you. এবং দুটো পেশাই পাশাপাশি চালিয়ে যাও, এবং সমাজ কল্যাণের কাজেও তুমি যেভাবে পাশে ছিলে মানুষের, তো সেই দিকটাও বজায় রেখো। অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। থ্যাংক ইউ। আর আপনাদেরকেও একটু অনুরোধ, আমাদের একটুখানি এই ব্যাকটেরিয়া ভাইরাসের মতন ছড়িয়ে দিন না, মানে ভাইরাল করে দিন আমাদের। এই যে আমরা এত গভীর গভীর আলোচনা, অ্যাওয়ারনেস নিয়ে কথা বলি, এই যেরকম আপনারা এই চুটকির রিল, রান্নার রিল, পরোটার রিল শেয়ার করেন, এগুলো একটু মাঝে মাঝে শেয়ার করুন। ওটা 90% শেয়ার করুন, আমাদেরটা 10%। আর প্লিজ সাবস্ক্রাইব করুন। আর বলুন, আর কি বলবো, এই লাইক শেয়ার সাবস্ক্রাইব তো বলতেই থাকি, আপনারা একটু লিখুন। হ্যাঁ, আর কি কি জানতে চান, দেখছেন তো কিরম কিরম ডাক্তারবাবুরা আসছেন আর কত কিছু জানতে পারছেন। আরো যদি কিছু মনের মধ্যে আসে যে এই জিনিসটা আমার জানার দরকার, লিখুন না আমাদের। একদম কমেন্ট করে জানান যে আর কোন কোন বিষয় নিয়ে আপনারা চান যে আমরা নতুন নতুন পর্ব নিয়ে আসি। তাহলে এখান থেকেই টাটা বাই বাই বলছি, আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়। আর যদি অসুস্থ হন, নিজে ডাক্তারি করবেন না। স্টে ফিট, স্টে হেলদি। টাটা।